Okay. Okay, we have seen our guest. আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। সরি ফর দ্য ডিলে, আসলে আমার বাসায় একজন একটু অসুস্থ, সো আমার যদি মানে সেশনের মাঝখানেও মাঝে মাঝে 1-2 মিনিট একটু ব্রেক নেওয়া লাগে, সো ফরগিভ মি ফর দ্যাট। ওকে, ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, সবাই কেমন আছে এখন? এখানে কয়জন আছে আমাদের পার্টিসিপেন্ট? 16 জন আছে, আরো জয়েন করতেছে। জুনায়েদ সাহেব একটু সবাইকে তাড়াতাড়ি জয়েন করতে বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জুনায়েদ? কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমার ভয়েস যদি এর মাঝখানে ব্রেক করে, মানে আমার নেটওয়ার্ক আমি মোটামুটি টেস্ট করেছি, মোটামুটি ঠিকই আছে, স্টিল এরকম হতেই পারে যে কথার মাঝখানে ড্রপ করলো আর কি। সো ফিল ফ্রি, যদি ড্রপ করে কেউ যদি কোনো কথা বুঝতে না পারে, সো ওপেন ইউর মাইক্রোফোন এবং মানে আমাকে বললে কোনো সমস্যা নেই, আমি আবার রিপিট করবো। ওকে ভাই। গ্রেট। আমরা একটু 5 মিনিট অপেক্ষা করি, বাকিরা সবাই আসো, 5 মিনিট পরে শুরু করি, রাইট? জি ভাই। ওকে, 21 জন আমাদের মাঝে উপস্থিত আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে। জি ভাই, শুরু করতে পারি। আগেও হয়েছিল। এটা কি প্রথম নাকি আগেও হয়েছিল? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ
আগে সেশন হয়েছিল, এর আগে একটা সেশন না হয়েছিল। ঠিক আমার মানে আমার যেটা হচ্ছে গিয়ে প্রশ্ন সেটা হচ্ছে এর আগেও কখনো কি হাল্ট প্রাইজ হয়েছে কিনা সার্চ থেকে, মানে এটা কি প্রথমবারের না, জি মতো না হাল্ট ভাইয়া, প্রাইজ অর্গানাইজ হচ্ছে নাকি? প্রথমবারের মতো জি না সার্চটা ভাইয়া। আলপ্রাইজ হচ্ছে। আচ্ছা, উই আর ভেরি নিউ হিয়ার। আমরা মূলত নভেম্বরের ফার্স্ট মানে প্রথম থেকে শুরু করছি আর কি। মানে 1 তারিখে আমাদের অর্গানাইজিং কমিটি ঘোষণা করা হয় আর কি। আচ্ছা, আর পারমিশন কবে আসে? মানে অর্গানাইজ করার জন্য পারমিশন লাগে একটা, তাই না? যে গ্লোবাল হাল্ট প্রাইজ অর্গ থেকে তার ওই পারমিশনটা কবে আসলো? এটা হচ্ছে সেপ্টেম্বর 22 তারিখে আসছিল ভাইয়া। সেপ্টেম্বর 22, আর নভেম্বর 1 হচ্ছে কমিটি গঠন হলো, তাই তো? জি জি। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, গ্রেট। কবে কবে হবে, প্ল্যান কিরকম, মানে জাস্ট রাফ প্ল্যান একটা, যদি ডেট ফিক্স না হয়ে থাকে কিরকম করার প্ল্যান আছে জুনায়েদ বলতে পারবো হয়তো। হয়েছে শুরু হয়েছে কিন্তু এই রিসেন্ট না, বেশ কয়েকবার হয়ে গেছে, মানে লাইক অনেক বছর পরে একদম প্রথম যে হাল্ট প্রাইস ছিল সেই প্রথমবারেও আসলে খাবার নিয়েই সমস্যা দেখা হয়েছিল, যে পুরো ওয়ার্ল্ডে কত বছর মানে খাবারের কিছু শর্টেজ দেখা দিচ্ছিল তখন। তো সেই শর্টেজ কিভাবে পূরণ করা যেতে পারে সেটা নিয়ে, প্রোটিনের শর্টেজ মেইনলি। তারপরে বছর হয়তো শিক্ষা নিয়ে ছিল। তারপরে বছর ছিল মানে আমাদের বছর যেবার আমরা জিতলাম সে বছর ছিল হচ্ছে এনার্জি নিয়ে। সো যে কোনো এনার্জি সোর্স ইউজ করে 6টা সেক্টর ছিল, 6টা যে কোনো একটা প্রবলেম মানে সমাধান করতে হবে, এরকম একটা প্রবলেম ছিল আর কি। সো এই বছর হচ্ছে গিয়ে খাদ্য সমস্যা সমাধান করতে হবে। সো ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হচ্ছে আচ্ছা প্রবলেম স্টেটমেন্ট একটা পিডিএফ আছে, বেশ বড় পিডিএফ, অনেক বড়, পড়তে হচ্ছে গিয়ে ভালো লাগে না, মনে হয় ঠিক আছে ফুড ফর গুড শুনে তো বোঝা যাচ্ছে খাবারের সমস্যা সমাধান করতে হবে। সো খাবার নিয়ে একটা আইডিয়া দিয়ে ফেলি। আই উড হাইলি রেকমেন্ড যে পুরো পিডিএফ এর শুরু থেকে শেষ টিমে যতজন 3জন বা 4জন যেই আছে টিমে সবাই একদম নট যে একজনের দায়িত্ব দিয়ে দেয় যে ঠিক আছে টিমের মধ্যে একজন ঠিক মতো পড়ে বাকিদের ব্রিফ করে দেব, নট দ্যাট। টিমে 4জন মেম্বারই পুরো প্রবলেমের শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো মতো পড়া, এটা পড়বো সে চিন্তা আমাদের মাথায় খুব বেশি ভালো মতো আসবে না যদি আমরা সবকিছু না পড়তে পারি, এটা একটা। 2 নাম্বার জিনিস যেটা হচ্ছে গত কয়েক বছরে হাল্ট প্রাইস জাজ করতে গিয়ে আমার যেটা ধারণা হয়েছে সেটা হচ্ছে কি অনেকেই আছে যারা আসলে পুরো প্রবলেম ঠিক মতো পড়ে আসে না, তার ফলে যেটা হয় তারা জাজদের সামনে এসে এমন একটা আইডিয়া পিচ করে ফেলে যেটা সাংঘর্ষিক যে প্রবলেম স্টেটমেন্টের সাথে। একটা উদাহরণ দিই, গত বছরের যে সমস্যা সেটা ছিল সেটা হচ্ছে কি আমাদেরকে ওয়েস্ট কমাতে হবে, ওয়েস্টের পরিমাণ কমাতে হবে, এমন বিজনেস ডিজাইন যে আমরা এমন বিজনেস চাচ্ছি না যারা অন্য বিজনেসের ওয়েস্ট নিয়ে ব্যবসা করে ওয়েস্টকে কমাবে। মানে অনেকেই আছে না যে পাতিল যে প্লাস্টিক আছে বা ধরেন আমাদের যে কোকের যে খালি বোতল যেটা আমরা হচ্ছে গিয়ে ওয়েস্ট হিসেবে ফেলে দিই, সে ওয়েস্ট নিয়ে ব্যবসা করছে। ওনারা বলছে আমরা স্ট্রিক্টলি যে আমরা এই ধরনের বিজনেস চাচ্ছি না। কেন চাচ্ছি না? কারণ তাতে কি হবে, তাতে ওয়েস্টের পরিমাণ আরো বেশি বাড়বে, মানুষজন আরো বেশি ওয়েস্ট প্রডিউস করতে আগ্রহী হবে। যে ঠিক আছে এখন আগে তো ওয়েস্ট হচ্ছে ডাম্প করা লাগতো, এখন এমন একটা বিজনেস আছে যারা হচ্ছে ওয়েস্ট নিয়ে ব্যবসা করে, ওদের কাছে এখন খালি বোতল বিক্রি করা যাবে। সো এই জন্য হচ্ছে এটা ওয়েস্টের পরিমাণ কমাতে উৎসাহ দিচ্ছে না। সো এই ধরনের বিজনেস আমরা চাচ্ছি না। আমরা কি চাচ্ছি, গতবারের প্রবলেম, আমরা চাচ্ছি যে এমন বিজনেস যেটা হচ্ছে ওয়েস্টের প্রোডাকশন কমিয়ে পরিদূষণ করে না, তাহলে কি হবে প্লাস্টিকের বোতল আর প্রডিউসই হবে না। সো আমরা এমন বিজনেস চাচ্ছি যারা প্লাস্টিক নিয়ে ব্যবসা করছে তারা না, যারা প্লাস্টিকের পরিমাণ কমায় দেবে তাদেরকে। সো আমি নিজে কাজ করতে গিয়ে খুব ভালো ভালো ভার্সিটির টিম পেলাম
যারা আসলে দেখাচ্ছে যে পলিথিন ওয়েস্ট নিয়ে কিভাবে তেল বানাতে হবে, কিভাবে প্লাস্টিকের সেই বোতলগুলো নিয়ে হচ্ছে গিয়ে লাইট বানাতে হবে, এরকম একটা আইডিয়া গুলো। তো তারা আসলে আইডিয়া দিচ্ছিল কিভাবে ওয়েস্ট দিয়ে ব্যবসা করে ওয়েস্ট কমাবে। তাই আমি বললাম যে আপনারা তো আসলে প্রবলেম ঠিক মতো পড়েন নাই, কারণ প্রবলেমে লেখা ছিল, আমরা সেটা নিতে চাচ্ছি না। মানে খুবই ভালো একটা টিম, অনেকদিন ধরে কাজ করেছে, খুবই সুন্দর একটা আইডিয়া নিয়ে এসেছে, বাট যে প্রবলেম স্টেটমেন্ট তার সাথে সাংঘর্ষিক। আমি শোনা মাত্রই তাদেরকে 0 দিতে বাধ্য হয়েছি। সো এই কাজটাই না হয়, এটা যেন কখনোই না হয়, পুরো প্রবলেম ঠিক মতো পড়তে হবে হারপ্রাইজের। এটা হচ্ছে প্রথম পরামর্শ। বাট প্রবলেম কিন্তু তারা স্পেসিফাই করে দিচ্ছে না। মানে পার্থক্যটা কি প্রবলেম থ্রো করা স্পেসিফাই করার মধ্যে? যেমন বলেছে যে ফুড ফর গুড, মানে একটা খাদ্য, আমাদের যে আমরা খাবার খাই সেটা যে সাপ্লাই চেন, সেটা যে শুরু থেকে প্রডিউস হয়ে আমাদের হাত পর্যন্ত আসে, তার মধ্যে যে অনেক রকমের ট্রান্সফরমেশন হয়, সেখানে অনেক ধরনের সমস্যা আছে। পরিবেশ দূষণ হয়, হয়তো পুষ্টিমান কমে যায়, সবাই হয়তো খাবার পাচ্ছে না ঠিক মতো, এরকম অনেক সমস্যা আছে। সো এই সমস্যাগুলো অ্যাড্রেস করেছে, বলেছে যে এমন কোনো একটা কাজ করতে, যেই কাজ করলে এই ধরনের একটা সমস্যাগুলো সমাধান হবে। বাট হাল কিন্তু বলে দেয় না যে স্পেসিফিকলি কোন সমস্যাটা সমাধান হবে। যেমন আরেকটা এক্সাম্পল দিয়ে, গত বছরগুলো থেকে আমাদের বাড়ি বলে, আমাদের বার বলা ছিল যে এনার্জি সোর্স ইউজ করে মোট 6টা সেক্টর, এগ্রিকালচার, কোন একটা প্রবলেম সলভ করতে হবে, কোন একটা এনার্জি সোর্স ইউজ করে। এখন কোন এনার্জি সোর্স আমরা ইউজ করব এবং এই 6 সেক্টরের কোন সেক্টরে কাজ করব এবং সেই সেক্টরের কোন প্রবলেম আমরা সলভ করব, সেটা কিন্তু হার্ড স্পেসিফাই করে দেয়নি। সো আমরা যে প্রবলেম নিয়ে কাজ করছি আমাদের সিলেক্ট করতে হবে, এটাই হচ্ছে হারপ্রাইজের একটা বড় চ্যালেঞ্জ। সো আপনাদেরকে এমন একটা প্রবলেম সিলেক্ট করতে হবে যে প্রবলেমটা আসলে অনেক মানুষকে সাফার করাচ্ছে এখন বা ভবিষ্যতে করাবে, এটাকে আইডেন্টিফাই করতে হবে। এটা হলো সেকেন্ড চ্যালেঞ্জ হারপ্রাইজের। প্রথমে ঠিকমতো পড়বেন পুরাটা, তারপরে চিন্তা করে এমন একটা প্রবলেম বের করতে হবে যেটা আসলেই একটা সমস্যা সৃষ্টি করছে, এই আর কি। কোনো প্রশ্ন বা অর্গানাইজার তাদের কোনো হচ্ছে যদি কোনো ডিমান্ড থাকে যে আজকে পুরো সেশন থেকে তারা কি চাচ্ছেন, বা পার্টিসিপেন্ট কোনো ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে যে আমরা যে কেসগুলো দেওয়া আছে, আমাদের যে ফুড ফর গুড নিয়ে যে কেসগুলো আছে, সেই কেসগুলো আমরা আসলে কিভাবে আইডেন্টিফাই করবো, ট্র্যাক করবো, এবং সেই অনুসারে আমরা আইডিয়া গুলো জেনারেট করতে পারবো, মানে যেটা ফুড ফর গুড এর সঙ্গে যায়, এসডিজি সঙ্গে যায়, এরকম কিছু আর কি। বুঝতে পেরেছি। সো হচ্ছে আমি আগে ফার্স্টে খুব ছোট্ট করে আমার নিজের জার্নির কথাটা বলি, আমি হয়তো রিলেট করতে পারবেন আপনারা কিরকম। সো আমাদের বার যেটা ছিল সেটা হচ্ছে এরকম যে, আমি তো বললামই যে এনার্জি সোর্স একটা কি ইউজ করতে হবে। সেই সোর্স ইউজ করে এই যে 6টা সেক্টর, এগ্রিকালচার, এডুকেশন, ট্রান্সপোর্টেশন, চিন্তা করলাম যে এই 6টা সেক্টরের মধ্যে কোন সেক্টর নিয়ে আমরা কাজ করব, এবং সেই সেক্টর নিয়ে কাজ করার জন্য আমাদের যে টিমের মধ্যে কি ধরনের স্ট্রং পয়েন্ট আছে। সো আমাদের টিমের মধ্যে আমরা দুজন ছিলাম হচ্ছে গিয়ে নেভাল আর্কিটেক্ট, মানে শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ার, একজন ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একজন ছিল ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ার। সো আমরা দেখলাম যে আমাদের টিমে এমন একজন মেম্বার আছে যার যে সাবজেক্টটা, সেটা যে 6টা ফিল্ড এর একটা ফিল্ড স্যানিটেশন এন্ড হাইজিন, ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন, তার সাথে মিলে যায়। তখন আমাদের মনে হলো যে যেহেতু আমাদের একজন এক্সপার্ট আছে এই ফিল্ডে, তাহলে আমরা সেই ফিল্ডে নিয়ে কাজ করতে পারি। সো এটা প্রথম জিনিস, যে আপনারা নিজেদের যে টিম স্ট্রেংথ, সবার একটা খুব ভালো একটা টিম দরকার, মানে টিমের যে মেম্বাররা তাদের মধ্যে একটা ভালো বন্ডিং দরকার। এটা মাথায় রাখবেন যে এনজয় করার জন্য, যদি আমরা এনজয় না করি আসলে পুরো জিনিসটা করে কোনো লাভ নেই। মানে আমি নিজে হারপ্রাইজ 3 বছর করেছিলাম, সরি ফর 1 মিনিট, হ্যাঁ সরি ফর দ্যাট। হ্যাঁ, সো যেটা বলছিলাম যে একটা ভালো টিম খুব বেশি ইম্পর্টেন্ট। আপনারা যারা এখানে আছেন যদি অলরেডি টিম করে ফেলে থাকেন, দ্যাটস গুড। নিজেদের টিমের মধ্যে কথা বলেন, টিম বন্ডিংটা ঠিক করেন, নিজেদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নেন। এমন যেন না হয় যে একজন কাজ করছেন, দুজন কাজ করছেন, বাকিরা কেউ কাজ করছেন, সবাই কাজ করছেন কিন্তু কে কোন কাজটা করবেন সেটা ক্লিয়ার না, এই জিনিসগুলো যেন না হয়। প্রথম স্টেপ যে কোনো, শুধুমাত্র হারপ্রাইজে না, সেটা দুনিয়ার যে কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য প্রথম যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে একটা ভালো টিম এবং টিম মেম্বারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে সেটাকে নিশ্চিত করতে হবে আগে। ভালো ফ্রেন্ডদের নিয়ে গড়া টিম
সবসময় ভালো করে, এটা মাথায় রাখবেন। যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে টিমের মধ্যে, তারা বুঝতে পারে যে কার স্ট্রং পয়েন্ট কোনটা, কার উইক পয়েন্ট কোনটা। সো একজনের উইক পয়েন্টকে দায়িত্ব ভাগ করে নেবেন। যে কেউ হয়তো রিসার্চ করতে পছন্দ করেন, যে হচ্ছে অনেকগুলো আইডিয়া পড়ে পড়ে বা অনেকগুলো পেপার পড়ে পড়ে প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারেন। কেউ হয়তো স্লাইড ভালো বানাতে পারেন, কেউ হয়তো হিসাবগুলো ক্যালকুলেশন ভালো করতে পারেন, কেউ হয়তো প্রেজেন্টেশন ভালো দিতে পারেন। সো এরকম দায়িত্বগুলো ভাগ করে নিতে পারেন আপনারা। এটা ইম্পর্টেন্ট, মানে নিজের টিমের মধ্যে টিম কেমিস্ট্রি ঠিক করার জন্য। অ্যান্ড একবার যদি টিমটা ঠিকমতো ফর্ম হয়ে যায়, তখন প্রথম যে কাজ, যেমন আমরা বুঝে ফেলেছিলাম যে আমাদের টিমে যে ওয়াটার নিয়ে একজন একাডেমিক সাইডে স্ট্রং একজন আছে, সো ওয়াটার স্যানিটেশনে কাজ করলে আমাদের এখান থেকে একটা লেভারেজ আমরা পেতে পারি। এই জন্য আমরা হচ্ছে গিয়ে 6টা ফিল্ডের মধ্যে ওয়াটার ফিল্ডে কাজ শুরু করেছিলাম। সো এরকমই আপনারা চিন্তা করেন যে আপনাদের মধ্যে কার কোন স্ট্রং পয়েন্ট আছে, কার কোন এক্সপিরিয়েন্স গুলো আছে, তার সাথে কিভাবে হচ্ছে গিয়ে আপনাদের প্রবলেমগুলো ম্যাচ করতে পারে সেভাবে এক্সপ্লোর করেন। প্রবলেমটা ফার্স্ট সিলেক্ট করেন, এবং প্রবলেম কিভাবে সিলেক্ট করবেন। যেমন আমি স্টুডেন্টরা আমাদের থার্ড ইয়ারে একটা ট্যুরে যাই, একটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুর হয় আমাদের থার্ড ইয়ারে এসে। সে ট্যুরটা হয় চিটাগাং ড্রাই ডক শিপইয়ার্ডে অথবা খুলনা শিপইয়ার্ডে। সো আমাদের ক্লাসের 15 জন আমরা খুলনা শিপইয়ার্ডে গিয়েছিলাম, এবং যারা আগে কখনোই খুলনায় থাকেনি তারা খুলনায় গিয়ে সবার আগে যে সমস্যাটা ফেস করে সেটা হচ্ছে গিয়ে ড্রিঙ্কিং ওয়াটারের সমস্যা। তারা পানি খেতে গিয়ে খেয়াল করে যেখানকার পানি যে টিউবওয়েলের যে পানি, সেখানে প্রচুর লবণ পাওয়া যায়, এবং অনেকেই আছে যারা হচ্ছে বাইরে থেকে এসে খুলনায় এসে সে পানিটা ঠিকমতো খেতে পারে না। সো আমাদের টিমটা সেই প্রবলেম ফেস করেছিল। তো যখন আমাদের প্রবলেমটা থ্রো করা হলো, তখন আমরা চিন্তা করলাম ঠিক আছে, আমরা তো নিজেদের লাইফের একটা প্রবলেম ফেস করে এসেছি, যে ঠিক আছে আমরা এখানে গেছিলাম, আমরা ঠিকমতো পানি খেতে পারিনি কারণ পানিতে অনেক বেশি লবণ ছিল। তখন আমাদের মনে হয়েছিল ঠিক আছে, তাহলে এই যে একটা প্রবলেম, আমাদের দেশের একটা অ্যাকিউট প্রবলেম, অনেক মানুষ এই পানি খেতে পারছে না ঠিক। সো এই ব্রেনস্টর্মিং ইম্পর্টেন্ট, আপনাদের মাথায় রাখতে হবে যে এমন একটা জিনিস যেটা অনেক মানুষের জন্য সমস্যা সৃষ্টি করছে, যেটা অনেক মানুষের পেইন পয়েন্ট, যেটার জন্য অনেক মানুষ সাফার করছে, এই ধরনের প্রবলেম খুঁজে বের করা। এবং আপনারা যদি পিছনের বছরের হার্ড প্রাইস গুলো দেখেন ইউনিভার্সিটিতে, যদি আপনারা হচ্ছে উইনিং আইডিয়া গুলো দেখেন, আপনারা দেখবেন যে তারা এমন একটা প্রবলেম সবার আগে সিলেক্ট করেছে যে প্রবলেমটা অনেক অনেক মানুষের পেইন পয়েন্টস। তো এই কাজগুলো করতে হবে, যে ফার্স্টে একটা ভালো প্রবলেম খুঁজে বের করতে হবে আইডিয়া দিয়ে, যে আপনাকে দেখতে হবে যে আপনার নিজের লাইফের এক্সপেরিয়েন্স দিয়ে বা আপনার ফ্রেন্ডের লাইফ এক্সপেরিয়েন্স দিয়ে বা অনেক মানুষের সাথে কথা বলতে হবে, পেপার পড়তে হবে, দেখতে হবে যে এই ধরনের প্রবলেমগুলো কোথায় আছে। আমাদের টিমে একজন ছিল যে রিসার্চ খুব ভালো করতে পারতো, সেই প্রবলেমটা সিলেক্ট করার বা প্রবলেমগুলো সলভ করার জন্য সে 1 সপ্তাহের মধ্যে 40 থেকে 50টা রিসার্চ আর্টিকেল ইন্টারনেট থেকে নামিয়ে পড়েছে। প্রবলেম সিলেক্টের আগে এবং প্রবলেম সিলেক্ট করার পরে আসলে কোন ধরনের সলিউশনগুলো নিয়ে কাজ হয়েছে, সেই সলিউশনগুলো কেন এখনো কাজ করেনি, বা নতুন কোন ধরনের আইডিয়াগুলো নিয়ে কাজ করা যায়, এগুলো জানার জন্য একটু রিসার্চ করা মেন্টালিটি রাখতে হবে, যে এই ধরনের প্রবলেম আগে মানে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে কেউ কোনো কাজ করেছে কিনা। হয়তো এমনও প্রবলেম থাকতে পারে, এমনও সলিউশন থাকতে পারে যেগুলো দেশের বাইরে কাজ হয়েছে, বাংলাদেশে এখনো সেগুলোকে শুরু করেনি। স্পেসিফিক কিছু জায়গায় বাংলাদেশের পরিবেশের প্রেক্ষিতে সেই কাজগুলো করা হয়নি। আমরা যেটা করেছি, আমরা কিন্তু নতুন কোনো আবিষ্কার করিনি, আমরা যেটা করেছিলাম অন্য অনেক দেশের বিজ্ঞানীরা যা করেছে সেটাকে বাংলাদেশের পরিবেশ সাথে মডিফাই করে বাংলাদেশের জন্য চালানোর চেষ্টা করেছি। এটা করতে পারেন আপনারা, দেখেন যে কোন সলিউশনটা এর আগে অনেকে ট্রাই করেছে, ওইসব দেশে সফল হয়নি, বা ওইসব দেশে সফল হয়েছে বাংলাদেশে কেউ ট্রাই করেনি, আপনারা বাংলাদেশে এটা চালানোর চেষ্টা করতে পারেন। সো এই যে মানে নট যে এবং ইউনিক মধ্যে পার্থক্যটা কি, মৌলিক মানে হচ্ছে আপনি নিজেই চিন্তা করে আবিষ্কার করেছেন, সেটা মৌলিক, সেটা হলে তো বেস্ট, কোনো সমস্যা নেই। যদি এটা না পারেন তাহলে একটা ইউনিক আইডিয়া কিভাবে আসতে পারে, সেটা এভাবে আসতে পারে যে আপনারা দেখবেন যে কিছু এক্সেপশনাল আইডিয়া নিয়ে কারা কারা কাজ করেছে এর আগে, কিন্তু বাংলাদেশে খুব বেশি বিশাল পরিমাণে কাজ হয়নি, সোশ্যাল বিজনেসে ব্যবসা করার চেষ্টা হয়নি, তো সেটাকে একটা ব্যবসায়িক রূপ দেওয়ার চেষ্টা করতে পারেন, এবং বাংলাদেশের পরিবেশ প্রকৃতি বা বাংলাদেশের পার্সপেক্টিভ অনুসারে সেটাকে খাপ খাওয়ানোর চেষ্টা করতে পারেন। সেটাও একটা মডিফাইড হয়ে একটা ইউনিক আইডিয়া পয়েন্ট, যে প্রবলেমটাকে ফিক্স করাটা ইম্পর্টেন্স। প্রবলেম ফিক্স হয়ে যাওয়ার পরে
বাকি কাজটা অনেক বেশি ইজি হয়ে যাবে। যদি এখানে কারো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, নাহলে পরের স্টেপে যাব। আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল ভাইয়া। আমি অবশ্যই। মাহমুদুল হাসিব বলবো। হাই হাসিব, হ্যাঁ বলো ভাই। ভাইয়া আমার কাছে আসলে দুইটা কোশ্চেন ছিল। আমরা আইডিয়াটা যখন ক্রিয়েট করতে যাচ্ছি তখন যে প্রবলেমটাতে পড়তেছি, আমরা কি ভাই বাংলাদেশকে চিন্তা করে আইডিয়াটা সিলেক্ট করব, মানে প্রবলেমটা সিলেক্ট করব, নাকি গ্লোবালি চিন্তা করব? এটা হচ্ছে আচ্ছা, একটা প্রবলেম। আরেকটা সেকেন্ড হচ্ছে প্রবলেম ভাইয়া, কি? আমাদের আমি যতটুকু হেল্প প্রাইস সম্পর্কে জেনেছি, তো সেক্ষেত্রে আমরা প্রবলেম এবং বিজনেস এই দুইটা একসাথে মেইনলি কাজ করতে হচ্ছে। যে আমাদের আগে প্রবলেমটা সিলেক্ট করতে হচ্ছে, তারপরে সেটা বিজনেস পারপাসে নিয়ে যেতে হচ্ছে। তো আমরা যখন প্রপার আইডিয়াটা ক্রিয়েট করব বা প্রেজেন্টেশন দেব, সেক্ষেত্রে বিজনেসটা বেশি প্রায়োরিটি দিব, নাকি প্রবলেমটা সলিউশনটা বেশি প্রায়োরিটি দিব, বা প্রবলেমটার ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দিব? ধন্যবাদ ভাইয়া। একটা প্রবলেমকে, সেটা নিয়ে আমি পরের স্টেপগুলোতে আসতাম, অলরেডি আমার এটা ইনক্লুডেড। এটা তার আগে হচ্ছে কি প্রথম যে প্রশ্নটা ছিল সেটা আরেকবার রিপিট করা হয়, ভুলে গেলাম, সরি। প্রথম প্রশ্ন জানি কি ছিল? ভাই প্রথম কোশ্চেনটা ছিল যে আমরা যখন প্রবলেমটা সিলেক্ট করতে যাব, সেক্ষেত্রে শুধু বাংলাদেশের প্রবলেমটা নিয়ে আচ্ছা কাজ হ্যাঁ, করতে চাইবো, নাকি পার্সপেক্টিভ কি লোকাল গ্লোবালি? হবে নাকি গ্লোবাল হবে, সেটা বুঝতে পেরেছি, মানে লোকাল নাকি গ্লোবাল। সো আমি হচ্ছে হাল প্রাইজের একটা বেসিক জিনিসটা সবাইকে কথা বলি। সেটা হচ্ছে হাল প্রাইস কিন্তু প্রতি বছরই বলে যে একটা টার্গেট দিতে হবে। সো প্রতি বছরই এরকম একটা মানে একটা ল্যান্ডমার্ক, একটা টার্গেট অ্যাচিভ করার জন্য দিয়ে দেয়। এবছর কিন্তু বলা হয়েছে, তাই না, যে 2030 সালের মধ্যে 10 মিলিয়ন মানুষের লাইফকে ইম্প্যাক্ট করতে হবে, রাইট? এই টার্গেট আপনারা যদি হচ্ছে গিয়ে পুরো স্টেটমেন্টটা পড়েন, প্রবলেম স্টেটমেন্ট, সেখানে লেখাই আছে যে 10 মিলিয়ন মানুষের লাইফকে টাচ করতে হবে, 10 মিলিয়ন মানুষের লাইফকে চেঞ্জ করতে হবে, 10 মিলিয়ন মানুষকে সার্ভ করতে হবে 2030 সালের মধ্যে। সো ওই টার্গেটটা মাথায় রেখে আগাবেন। সো লোকাল বা গ্লোবাল ইভেন আমেরিকার সমস্যা সলভ করতে পারেন। বাট যদি আপনারা গ্লোবাল কোনো একটা জায়গা থেকে শুরু করার কথা বলেন অপারেশনটাকে, আপনাকে দেখাতে হবে যে আপনাদের টিমের 4 জনের সেই ক্যাপাবিলিটি আছে ওইখানে গিয়ে কাজ শুরু করার। সো এটা যেহেতু খুব বেশি টাফ, এই জন্যই আমি সবাইকে হচ্ছে কি এই সাজেশন দেই যে আমরা নিজের দেশের থেকে শুরু করি। এবং খুব ভালো হয় যদি শুধুমাত্র দেশ থেকে না, আমরা যে লোকালিটিতে আমরা বসবাস করি সেই লোকালিটি থেকে শুরু করি। এবং আরো পিন পয়েন্ট করে বলতে পারি যে প্রথম পাইলটটা যদি আমাদের পরিচিত কোনো গ্রাম হয়, সেটা আরো বেশি ভালো হয় স্টার্টিং পয়েন্টটা। কারণ সেটা আমাদেরকে দেখাবে যে সেই এলাকায় আমাদের অ্যাক্সেস আছে, আমাদের জাজদেরকে বুঝাবে যে হ্যাঁ আমরা সেখানে কাজ শুরু করার জন্য রেডি, এভাবে পিন পয়েন্ট করতে পারি। বাট তার মানে কি আমরা গ্লোবালে যাব না? অবশ্যই আমরা গ্লোবালে যেতে পারি। আমরা দেখাতে পারি যে আমরা হচ্ছে দেশের মধ্যে কাজ শুরু করে স্কেল আপ করতে করতে 10 বছর পরে গ্লোবালি একটা মুভ করব। বাট সেটার জন্য আমার জাজদের বুঝাতে হবে যে সেই গ্লোবাল লেভেলে মুভ করার মতো ক্যাপাবিলিটি আমাদের আছে, এবং আমরা সেই লেভেলে একটা আইডিয়া জেনারেট করতে পেরেছি যেটা হচ্ছে আমাদের 5 বছর বা 10 বছরের মধ্যে গ্লোবালে মুভ করার মতো রেভিনিউ আমাদের হাতে এনে দেবে। এক কোটির কাছাকাছি মানুষ আর কি। সো 1 মিলিয়ন মানে 10 লাখ, সো 10 মিলিয়ন মানে 1 কোটির মতো মানুষ। সো 1 কোটি মানুষ কিন্তু বাংলাদেশের মধ্যে সার্ভ করার মতো অবস্থায় আছে। আপনারা যদি শুধুমাত্র বাংলাদেশ নিয়ে চিন্তা করেন, আপনাদের 2030 সালের মধ্যে আপনারা দেশের বাইরে বের না হন, শুধুমাত্র বাংলাদেশের মধ্যে কাজ করেন, আপনারা খুবই ইজিলি সেই ল্যান্ডমার্ক রিচ করতে পারবেন যদি আপনারা হচ্ছে গিয়ে সেটা মাথায় রাখেন। সো গ্লোবালে যাওয়া কোনো সমস্যা না, বাট সেফ অপশন হচ্ছে গিয়ে লোকাল থেকে শুরু করা, এবং দেখাতে পারেন যে আপনারা বাংলাদেশের মধ্যে অপারেট করে সেই ল্যান্ডমার্কটা রিচ করতে পারছেন, দ্যাটস বেটার। যদি গ্লোবালে মুভ করার চিন্তা করেন সেটাও ভালো, বাট সেখানে আপনাদেরকে কনভিন্স করতে হবে জাজদের যে গ্লোবালে মুভ করতে আপনারা পারছেন এবং আপনাদের ব্যবসাটার সেই লেভেলের ডিমান্ড, সেরকম মার্কেট দেশের বাইরেও আসলে এক্সিস্ট করে। এটা একটা যাক, বাট সুন্দর কোশ্চেন ছিল। সো এবার হচ্ছে হাল প্রাইস নিয়ে, মানে এর পরের স্টেপ গুলো বলার জন্য আমার আসলে হাল প্রাইস নিয়ে একটু বেশি এক্সপ্লেইন করতে হবে। সো আমি বলি মানে হাল প্রাইসটা আসলে কি। এই জিনিস মাথায় রাখেন, হাল প্রাইস কিন্তু একটা সোশ্যাল বিজনেস কেস কম্পিটিশন, এটা সবার আগে মাথায় রাখবেন। সোশ্যাল বিজনেস এই তিনটার মধ্যে আসলে পার্থক্যটা কি?
যখন আপনারা দেখলেন যে হার্ডপ্রেস একটা সোশ্যাল বিজনেস কম্পিটিশন, আপনার মাথায় সবার আগে কি আসলো? মাথায় রাখবেন সোশ্যাল বিজনেস মানে কিন্তু এমন একটা ব্যবসা যেটা আসলে দান না, যেটা আসলে মানুষকে চ্যারিটি করছে এটা না, সেটা আসলে ব্যবসাই করতেছে, সেটা আসলে লাভ জেনারেট করতেছে, সেটা আসলে আপনার হাতে লাভ এনে দিচ্ছে। তাহলে আসল ব্যবসার একটা পার্থক্যটা কি? নর্মাল একটা ব্যবসার মূল লক্ষ্য থাকে প্রফিট ম্যাক্সিমাইজেশন, যত বেশি সম্ভব লাভ করা। কিন্তু যখন আপনারা সোশ্যাল বিজনেস করবেন, সোশ্যাল বিজনেসের টার্গেট সফল সেটা মাপা হয় সেটা কতটুকু রেভিনিউ আনবে, কতটুকু লাভ করতে পারছে সেটা দিয়ে। একটা সোশ্যাল বিজনেস কতটুকু সফল সেটা পরিমাপ করা হয় এই লাভের পাশাপাশি কত মানুষের লাইফকে ইম্প্যাক্ট করতে পারে, সেটা আসলে কোনো প্রবলেম সলভ করতেছে কিনা, মানুষের জীবনকে পরিবর্তন করতেছে কিনা, সেটা মানুষের লাইফকে ইম্প্যাক্ট করতেছে কিনা সেটা দিয়ে। সো এটা হচ্ছে বিজনেস এবং সোশ্যাল বিজনেসের পার্থক্য। বিজনেস যেখানে শুধুমাত্র লাভের দিকে তাকায় থাকে, সোশ্যাল বিজনেস শুধুমাত্র লাভের দিকে তাকায় থাকে না। এটির সাথে সোশ্যাল বিজনেসের পার্থক্য কি মাথায় রাখবেন। দান করা মানে হচ্ছে গিয়ে সত্য ত্যাগ, আপনি যাকে টাকা দিয়ে দিলেন। সোশ্যাল বিজনেস মানে কিন্তু আপনাকে টাকা দিয়ে দিলে হবে না, আপনাকে সেটাকে কারণ আপনি কতদিন ঘরে খেয়ে বনের মোষ তাড়াবেন? আপনাকে তো হচ্ছে কি এই যে পুরো সোশ্যাল বিজনেস কনসেপ্টটা এরকম যে আপনাকে একটা পুঁজি দিয়ে দেওয়া হবে, আপনি ব্যবসা করে কয়েক বছর পরে সেই পুঁজিটা যে দিয়েছে আপনাকে তাকে আপনি পুঁজিটা পুরোপুরি ফেরত দিয়ে দেবেন লাভ সহ, এবং পুঁজিটা লাভ সহ ইনভেস্ট হবে। এটা হচ্ছে সোশ্যাল বিজনেসের সারমর্ম, যে আপনার ব্যবসা থেকে লাভও আসবে, একটা অংশ আপনি লাভ নেবেন এবং একটা অংশ আপনার ব্যবসায় রিইনভেস্ট হবে, যেটা ব্যবসাটা সাস্টেনেবল হয়, ব্যবসাটি কখনো বন্ধ না হয়ে যায়। সো যে প্রবলেম সলভ করার জন্য আমরা আমাদের বিজনেসকে ডিজাইন করব, যদি বিজনেসটা সাস্টেনেবল হয়, লাভ জেনারেট করা শুরু করতে পারে, তাহলে কি হবে? সেই বিজনেসটা চলতে থাকবে এবং প্রবলেমটা সলভ হতে থাকবে। যদি আমাদের ইনাফ পরিমাণ লাভ না পাই আমরা বিজনেসে, তাহলে কি হবে? আমরা কিছুদিন কাজ করার পর আমরা সেই কাজটা চালাতে পারবো না, সেই বিজনেস বন্ধ হয়ে যাবে। তার মানে কি? প্রবলেমটা সলিউশন হতে পারবে না, অর্ধেক সলভ হয়ে প্রবলেমটা আবার প্রবলেম হিসেবেই থেকে যাবে। এই হচ্ছে আমাদের পুরো বিজনেসের সোশ্যাল বিজনেসের কনসেপ্ট, যে আমরা একটা বিজনেস দ্বারা করাবো একটা প্রবলেম সলভ করার জন্য, এবং সেই বিজনেস থেকে আমরা লাভ করব প্রবলেম মানে আমাদের ব্যবসাটাকে সাস্টেনেবল করার জন্য। ব্যবসার উদ্দেশ্য থাকবে লাভ করা না, উদ্দেশ্য থেকে প্রবলেমটাকে সলভ করা। কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করতে পারেন। এনি কোশ্চেন? মানে চ্যারিটি বিজনেস এবং সোশ্যাল বিজনেস এর মধ্যে কি ডিফারেন্সিয়েট করা গিয়েছে কিনা? জি ভাই, বুঝতে পারছি। গ্রেট। সো হার্ড প্রাইস হচ্ছে সোশ্যাল বিজনেস কেস কম্পিটিশন। আপনাকে যে প্রবলেমটা থ্রো করা হচ্ছে সেই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে সোশ্যাল বিজনেস ডিজাইন করতে হবে। তা আপনারা কি বুঝলেন? ফার্স্টে প্রবলেম আইডেন্টিফিকেশন, তারপরে সে প্রবলেম সলভ করার জন্য সোশ্যাল বিজনেস ডিজাইন। তার মানে আপনাদেরকে এমন একটা ব্যবসা দাঁড়া করাতে হবে যেটা লাভ করছে এক নাম্বার, কিন্তু আপনাকে দেখাতে হবে শুধুমাত্র লাভ করতেছে না, সেটা লাভ করার পাশাপাশি প্রবলেমটা ভালোভাবে সলভও হচ্ছে। উদাহরণ দিই, প্রথম হার্ড প্রাইজের গ্লোবাল উইনার যারা ছিল, তারা একটা অল্টারনেটিভ প্রোটিন সোর্স থেকে তারা হচ্ছে একটা বার্গার বানিয়েছিল। সে অল্টারনেটিভ প্রোটিন সোর্স অনেক বেশি সহজলভ্য, অনেক বেশি কম দামি। এর আগে মানুষ এই ধরনের প্রোটিন সোর্সের কথা চিন্তা করেনি। সো তারা যেটা করেছে, নতুন ধরনের একটা কালচার করে, আমি বলতে চাচ্ছিলাম না বাট বলেই দিই, তারা হচ্ছে গিয়ে পতঙ্গ থেকে, তারা ইনসেক্টকে বিশেষ হইতে কালচার করে সেই ইনসেক্ট থেকে প্রোটিনটাকে এক্সট্রাক্ট করেছে। সেই প্রোটিন দিয়ে তারা হচ্ছে বার্গারের যে প্যাটি সেটাকে ডিজাইন মানে সেটাকে প্রডিউস করেছে। তো তাদের যে বার্গার সেটা প্যাকেট করে তারা বিক্রি করছে। এর ফলে কি হচ্ছে? কম দামে সেই বার্গারটা অনেক মানুষের প্রোটিনের যে ডেফিসিয়েন্সি সেটা পূরণ করছে। এবং ওই ব্যবসাটা কি? তারা কিন্তু বার্গার বিক্রি করতেছে, বার্গার বিক্রি করে তারা লাভও করতেছে। বাট কি হচ্ছে? অনেক মানুষ কম দামে সেটা কিনতে পারতেছে, এবং তারা এই মানুষগুলো যাদের আয় অনেক বেশি কম, তার আগে তাদের যে দৈনন্দিন প্রোটিনের যে চাহিদা সেটা পূরণ করার জন্য পর্যাপ্ত খাবার পেতেন ওই টাকা দিয়ে। বাট এখন যেহেতু এই বার্গারটা অ্যাভেলেবল, তারা সেই টাকা দিয়ে বার্গারটা কিনতে পারে এবং সে বার্গারটা খেতে পারে। তার ফলে যেটা হয়, তাদের যে প্রোটিনের যে ডেফিসিয়েন্সি, তাদের প্রোটিনের যে অভাব, দৈনিক প্রোটিনের চাহিদা সেটা পূরণ হচ্ছে। তার মানে এটা কি করছে? একটা লার্জ অঞ্চলের মানুষের প্রোটিনের যে সমস্যা ছিল, প্রোটিন ঘাটতির যে সমস্যা ছিল, সেটা সলভ করতে পারছে। পাশাপাশি তারা ব্যবসাও করছে এবং তারা 2012 থেকে শুরু করে এখনো তারা ব্যবসাটা চালাচ্ছে। তার মানে কি? ব্যবসা বন্ধ হয়ে যায়নি। ব্যবসা বন্ধ হয় না কেন? কারণ যারা ব্যবসা
বিল পে করতে হবে, তাই না? তাই নিজে তো লাইফ আছে, আপনারা তো সারা জীবন হচ্ছে অন্যকে হেল্প করতে কাটাতে পারবেন না, আপনাদের ক্যারিয়ার আছে। সো আপনাদের সেই ক্যারিয়ারের জন্য আপনাদের সেই বিজনেসটা ডিজাইন করতে হবে। ওই ব্যবসাটা কি করলো, তারা নিজেরা ওই ব্যবসাটাই করছে, সেই ব্যবসা তাদের জীবিকা দিচ্ছে, এবং সেই ব্যবসাটা কি করছে, একটা অনেক বড় একটা অঞ্চলের মানুষের প্রোটিনের ঘাটতি পূরণ করছে। এটা হচ্ছে একটা উদাহরণ। আমাদের উদাহরণটাতে আমরা কি করছি, আমরা একটা ডিভাইস ডিজাইন করেছি, যে ডিভাইস গুলো মানুষের কাছে গিয়ে সেটা তার বাসায় ইনস্টল করে দিচ্ছে। আমরা যে দেখলাম যে আমাদের ডিভাইসের যে দাম, সেই দামটা আমাদের যে বেনিফিশিয়ারি যাদের দরকার, যাদের আসলে সমস্যা আছে ড্রিঙ্কিং ওয়াটার, তারা আসলে এটা কিনতে পারছে না। তো আমরা একটু অল্টারনেটিভ হতে গিয়ে আমরা এনজিওর কাছে সেটা সেল করলাম। এনজিওরা আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো কিনে সে তাদের যে বেনিফিশিয়ারি তাদের কাছে ইনস্টল করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের যে ডিভাইসটা আমরা সেটাকে বিক্রি করে আমাদের ব্যবসাটা চলছে। এবং এই তো এইভাবে হচ্ছে ডিজাইন করতে হবে, আপনাদের ব্যবসা হবে, সমস্যাও সলভ হবে। সো যে প্রশ্নটা আপনি একটু আগে করলেন হাসিব, যে আমরা কি প্রবলেমে ফোকাস করব নাকি ব্যবসায় ফোকাস করব, মাথায় রাখবেন যে প্রবলেমটা সলভ হয় এইভাবে ব্যবসা ডিজাইন করতে হবে। ব্যবসায় ফোকাস করবেন যেন লাভ আসে, এবং প্রবলেমেও ফোকাস করবেন যেন প্রবলেমটা সলভ হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আসলে কি চাচ্ছে। একটু তার আগে আমাদের গল্পটা বলিনি, মানে আপনারা এখানে হাল প্রেস করতে আসতে আপনাদের এক্সপেকটেশন গুলো কি কি, আমি একটু শুনি। যারা এখানে পার্টিসিপেন্ট একটু বলেন আপনার কাছে হাল প্রেস কেন করতে যাচ্ছেন আপনারা। কেউ বলতে পারেন, সমস্যা বলেন। নেই। হ্যাঁ, ক্যামেরা না, মানে লাইক মাইক্রোফোন ওপেন করে বলতে পারেন যে হার্ড প্রেস করার পিছনে মানে ইচ্ছাটা কি আপনাদের। সো আমি বলি একটু, আমি কিছু আমাদের সময় আমাদের কি ইচ্ছা ছিল আসলে, যখন আমি নিজে মানে স্টুডেন্ট ছিলাম, আমি প্রথম দুবার হার্ড প্রাইজ করেছি, আমি কিছু জিতিনি। থার্ড বার এসে আমি আমাদের ক্যাম্পাস উইনার হয়েছিলাম। সো হার্ড প্রাইজ করার পিছনে আমার প্রথমবার বা যে কোনো মানে কম্পিটিশন করার পিছনে আমার যে মানে ইচ্ছাটা ছিল, সেটা হচ্ছে নিজের কিছু স্কিল ডেভেলপ করা। যে আমার কাছে মনে হয়েছিল যে ঠিক আছে, আমি যদি কম্পিটিশন করতে পার্টিসিপেট করি, তাহলে আমার প্রবলেম সলভিং হচ্ছে একটা স্লাইড ডিজাইন করতে হয়, কিভাবে প্রবলেম নিয়ে সলিউশন নিয়ে কাজ করতে হয়, কিভাবে সেটাকে প্রেজেন্ট করতে হয়, সেগুলো জানবো। এই জানাগুলো ভবিষ্যতে আমাকে হেল্প করবে আমার নিজের ক্যারিয়ারে, এবং হচ্ছে যখন আমি চাকরি জীবনে যাব বা ইন্টারভিউ দেবো তখন আমাকে হেল্প করবে। এটা ছিল আমার উদ্দেশ্য। এর পরবর্তীতে যখন আমি হচ্ছে কাজ করা শুরু করলাম, তখন আমি কন্টিনিউ করলাম কারণ জিনিসটা আমি এনজয় করছিলাম। যে প্রবলেম নিয়ে কাজ করতে, একটা প্রবলেম নিয়ে চিন্তা করতে, আমার টিমের সাথে বসে ব্রেইনস্টর্ম করতে, তার সাথে বসে বা জাজদের সামনে দাঁড়িয়ে সেটাকে প্রেজেন্ট করতে আমার ভালো লাগছিল। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন যে আপনারা যারা হার্ড প্রাইজ করতে এসেছেন, আপনারা কিন্তু হার্ড প্রাইজ যদি জিতে যান তাহলে কি হবে সেটা একটু পরে বলছি, বাট যদি আপনারা না জেতেন তাহলে কিন্তু আপনারা খালি হাতে ফেরত যাবেন না। এটা মাথায় রাখেন, যে কোনো কম্পিটিশন যেটা পৃথিবীতে যাই হোক। সরি। ওকে ভাই। তাহলে কি, তাহলে খালি হাতে আপনারা ফেরত যাবেন? খালি হাতে কিন্তু আপনারা ফেরত যাচ্ছেন না, কারণ হচ্ছে কি এই যে এতগুলো স্কিল আপনাদের ডেভেলপ হলো, সেটা কিন্তু থামছে না।
সো অনলাইনের অনেক সমস্যা আছে, আবার অনেক সুবিধাও আছে। অনলাইনে হলে বাসায় বসে আমরা হচ্ছে কি ধরনের পার্টিসিপেট করতে পারি, বা কিছু রিস্ট্রিকশন আছে আর কি। তো যেটা বলছিলাম যে যদি আপনারা নাই যেতেন তাহলে আপনারা কি লাভগুলো পাবেন? জীবনে প্রবেশ করবেন তখন কিন্তু আপনাদের জিজ্ঞেস করা হবে আপনারা আসলে পড়ালেখার পাশাপাশি কি করেছেন। আমি পড়ালেখার পাশাপাশি যতগুলো কো-কারিকুলারে পার্টিসিপেট করেছি সব আমাকে প্রচুর হেল্প করেছে আমার নিজের প্রফেশনাল লাইফ ডিজাইন করার জন্য। এবং এখন আমি প্রফেশনাল লাইফে যে লেভেলে আছি সেখানে আসার জন্য আমার একাডেমিকের পাশাপাশি এই যে একাডেমিকেই ছিল, এবং যারা একাডেমিকের সাথে কো-কারিকুলারও করেছে তাদের বেশিরভাগই দেখে যারা হচ্ছে কো-কারিকুলার একাডেমিক একসাথে ব্যালেন্স করতে পেরেছে তারা আসলে ক্যারিয়ারে এগিয়ে ছিল। সো এটা ইম্পর্টেন্ট যে এই ধরনের মানে কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট করা এবং সেখান থেকে কিছু একটা নিয়ে যাওয়া। বাট নট নেসেসারিলি যারা পার্টিসিপেট করে তারা সবাই নিতে পারে। মনে করে যে ইট ওয়াজ আ ওয়েস্ট অফ টাইম। তাদের কাছে কেন মনে হয় ইট ওয়াজ আ ওয়েস্ট অফ টাইম? কারণ তারা আসলে ওই থেকে নির্যাস নিতে ব্যর্থ হয়। সো নির্যাসটা মানে আসলে কি? সো মাথায় রাখবেন যখন আপনারা কাজ করছেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে নিজের টিম, আবার সেই টিমে আমি ফিরে আসবো, যে টিম মেম্বারদের মধ্যে বন্ডিংটা থাকা এবং একজন আরেকজনকে হেল্প করা, এবং ওই যে ফ্রেন্ডশিপটা সেটা আমাদের ফিউচারে হেল্প করবে আপনাকে। এবং ওই যে খুব বেশি স্কিল ডেভেলপ হচ্ছে না, বাট কন্টিনিউয়াসলি যদি আপনি এই ধরনের কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট করতে থাকেন তাহলে কি হবে? আস্তে আস্তে আপনারা ইমপ্রুভ করবেন। নট নেসেসারিলি আপনারা যারা আজকে প্রথমবার হার্ড করছেন এখানে প্রথমবারে সবাই জিতবেন, বা যদি 3বার বা 4বারও যদি করে থাকেন আপনারা অনেক বেশি ইমপ্রুভ করেছেন। সরি। সো এই যে এইভাবে এই প্রচেষ্টাগুলো করে যাওয়াটা ইম্পর্টেন্ট। যদি আপনারা জিতে যান তাহলে কি হবে? এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে জিততে পারেন তাহলে কি। হার্ড প্রাইস কিন্তু একটা গ্লোবাল কম্পিটিশন। কোনো কম্পিটিশন কিন্তু এরকম উইন করলেই আপনারা গ্লোবাল একটা প্ল্যাটফর্মে গিয়ে নিজের ক্যাম্পাসকে এবং নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন। হ্যাঁ, অনেক কম্পিটিশন আছে যেগুলো গ্লোবাল হয়, বাট সেগুলো সবগুলো হচ্ছে কি দেশের মধ্যে কয়েক লেভেলের হয়। তবে যারা বাংলাদেশ থেকে একটা টিমকে বাইরে পাঠানো হয়, মানে কান্ট্রি চ্যাম্পিয়নদের গ্লোবালে পাঠানো হয় টিম বাংলাদেশ হিসেবে রিপ্রেজেন্ট করতে। কিন্তু হার্ড প্রাইস এমন একটা কম্পিটিশন যে নিজের ভার্সিটিকে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন। সো আর কোনো কম্পিটিশন এরকম চান্স আমাদেরকে দেয় না যে আমি নিজের ভার্সিটি নিজের ক্যাম্পাস থেকে একটা কম্পিটিশন করব, সেই ক্যাম্পাস রাউন্ডের উইনার হলে আমি একটা গ্লোবাল একটা এক্সপোজার পাবো। সো শুধুমাত্র আমার নিজের ক্যাম্পাসে উইনার হওয়ার পরেই আমি কুয়ালালামপুরে আমার নিজের ভার্সিটি বাংলাদেশই ছিল। সরি। এই যে একটা গ্লোবাল এক্সপোজার যদি আপনারা হার্ড প্রাইস না করেন সেটা আপনার অনেক বড় হতে পারে। তাহলে যেটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের ক্যাম্পাসকে আপনাদের দেশকে গ্লোবাল একটা প্ল্যাটফর্মে গ্লোবাল রিজন অফ হ্যান্ডে রিপ্রেজেন্ট করার একটা চান্স। দ্যাটস এ গ্রেট অপরচুনিটি এবং দ্যাটস এ গ্রেট অনার। এরপরে আমি নিজের গল্পটা বলি। হার্ড প্রাইস জেতার পরে আমার অ্যাকচুয়ালি কি কি লাভ হয়েছিল। সো আফটার আই ওয়াজ দ্য উইনার এট মাই ক্যাম্পাস, আমি তো মালয়েশিয়া গিয়েছিলাম কুয়ালালামপুরে। কিন্তু আমার একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমি কিন্তু যখন থার্ড বার যেবার আমরা হার্ড প্রাইস জিতি সেবার আসলে শুধুমাত্র হার্ড জেতার জন্য আমরা আসলে মানে কাজটা করি। আমরা বলছিলাম না যে হার্ড প্রাইস একটা প্রবলেমের সলিউশন খোঁজার জন্য আমাদের ইন্সপায়ার করছে। সো মাথায় রাখেন বাংলাদেশে এই প্রবলেমটা আমি কাজ করছি সেটা আসলে অনেক খুবই একটা সিরিয়াস একটা প্রবলেম, এটা তো অনেক মানুষ সাফার করছে, এবং যদি আমি এটা সলভ করতে পারি, আমি যদি কম্পিটিশন নাও জিতি হয়তো অনেক মানুষের লাইফকে আমি ইম্প্যাক্ট করতে পারবো, এবং সেটা আসলে একটা কাজের কাজ হবে। যেটা হয়েছিল হার্ড প্রাইজে আমি মানে মালয়েশিয়াতে গেলাম, আমার আইডিয়া প্রেজেন্ট করলাম, এবং দেশে আসার পরে যেটা হলো আমি ইউএনডিপি বাংলাদেশের সাথে কানেক্ট করতে পারি। ইউএনডিপি বাংলাদেশে আমার আইডিয়া পছন্দ হয়, তারা আমার আইডিয়া পিছনে ইনভেস্ট করে, এবং ইউএনডিপির সাথে পার্টনারশিপে আমরা চারজন, আমাদের টিমের 4জন মেম্বার, আমরা আমাদের প্রজেক্টের প্রথম পাইলট প্রজেক্টটা লঞ্চ করি। সো আমি যদি হার্ড প্রাইজে না আসতাম,
ইনও করতে পারতাম না এবং ইউনিটি ভার্সিটি কানেক্ট করতে পারতাম না। তো যেটা হয়েছিল, এই যে হার্ড প্রাইজের যে এক্সপোজার কিন্তু অনেক বেশি। হার্ড প্রাইজের একটা গ্লোবাল কমিউনিটি আছে, প্রতি বছরই সেই কমিউনিটি বড় হচ্ছে আস্তে আস্তে। কিভাবে বলছি আমি, আপনার কিন্তু এবার প্রথমবার আপনাদের ক্যাম্পাস হার্ড প্রাইজ হচ্ছে। 2012, 13, 14 দিকে কিন্তু এতগুলো ক্যাম্পাস হতো না, হাতে গোনা 4, 5, 6টা ক্যাম্পাসে হতো। এই বছর অনেকগুলো ক্যাম্পাসে হচ্ছে। এবং তখনকার দিনে কিন্তু পুরো ওয়ার্ল্ডে মোট 6টা রিজিয়নাল ফাইনাল হতো। গত বছর 25টার মতো বা 30টার মতো, আমার ঠিক শিওর না নাম্বারটা, অতগুলো জায়গায় রিজিয়নাল ফাইনাল হয়েছিল। তার মানে কি, আস্তে আস্তে সেই কমিউনিটি তো কানেক্টেড। আপনারা যদি জিতে যান বা জিতে নাও, যদি একটা ভালো প্রবলেম সলভ করতে পারেন, আপনাদের ক্যাম্পাস ডিরেক্টর এখানে আছে, সে আপনাদের ক্যাম্পাস ডিরেক্টর হচ্ছে গিয়ে হার্ড প্রাইজের যে বাংলাদেশের ডিরেক্টর ফাহিম সাহেব, তাকে চেনে, এবং সে হচ্ছে গিয়ে গ্লোবাল যারা তাদেরকে চেনে। সো যদি একটা আইডিয়া আসলে কাজ করার মতো হয়, ইউ উইল গেট এ কানেকশন, সেটা মানে আরো বেশি সামনে আগানোর জন্য এবং আপনাদের সেই আইডিয়াকে বাস্তব রূপ দানের জন্য। হার্ড প্রাইজ একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আপনাকে হেল্প করবে আপনার ইনোভেটিভ আইডিয়া গুলোকে বাস্তবে রূপদান করার জন্য। দ্যাটস এ গ্রেট অপরচুনিটি। এবং আপনাদের যে ক্যাম্পাস ডিরেক্টর আছে, তাকে আপনার ধন্যবাদ দিতেই পারেন, যে প্রথম রেজের সময়, মানে রেজিস্ট্রেশন কি আরো হবে সামনে টিমের, নাকি মানে টিম গুলো ফিক্স হয়ে গেছে অলরেডি? রেজিস্ট্রেশন শেষ, টোটাল 15টা টিম রেজিস্ট্রেশন করেছে। তো প্রথমবার গুলোতে এরকমই হয়, বাট আই হোপ যে নেক্সট বার আরো হবে এবং next বার আরো বেশি টিম বাড়বে। সো যত বেশি টিম আসবে তত বেশি কম্পিটিশন বাড়বে এবং তত বেশি মানুষ হচ্ছে চান্স পাবে আর কি। যাই হোক, অনেক লম্বা কাহিনী হয়ে গেল। সো পরের স্টেপে আগাই আমি, মানে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট ফিক্স করার পরে আমাদের কাজগুলো আসলে কিভাবে আগাবো, আমরা কিভাবে হচ্ছে একটা স্লাইড ডিজাইন করবো, কিভাবে একটা অ্যাবস্ট্রাক্ট লিখবো, কিভাবে আমরা প্রেজেন্ট করবো আমাদের আইডিয়াগুলোকে। মাথায় রাখবেন যে জাজরাও মানুষ হয়। আমি এজ এ জাজ যদি আপনার অ্যাবস্ট্রাক্টটা পড়ি, বা একজন জাজ যে আপনার প্রেজেন্টেশন দেখবে, তারা কিন্তু রোবট না, তারা কিন্তু শুধুমাত্র কম্পিউটারের মধ্যে ক্যালকুলেশন করে না, তারা ফিল করে, তাদের ইমোশন আছে, তারা আসলে ভাবতে পারে। সো আপনাদের জাজদের বুঝাতে হবে, যে আপনার রাইটিং দিয়ে হোক, সেটা আপনার প্রেজেন্টেশন দিয়ে হোক, জাজদের বুঝাতে হবে যে প্রবলেম দিয়ে আপনারা কাজ করছেন, দ্যাটস এ গ্রেট প্রবলেম টু ওয়ার্ক উইথ, এবং দ্যাটস ওয়ার্থ ওয়ার্কিং ফর। মানে কি, মানে হচ্ছে কি দরকার, এবং এটার জন্য মানুষের আসলে সমস্যা হচ্ছে, এটা মানুষকে বুঝাইতে হবে। জাজদের বোঝানোর উপায়টা কি? অনেকগুলো উপায় আছে। একটা হচ্ছে গল্প বলা। অ্যাজ এ হিউম্যান বিইং আমরা কিন্তু স্টোরির সাথে খুব ভালো মতো কানেক্ট করতে পারি। হ্যাঁ, আপনারা যদি অনেক বেশি জাস্ট কথা বলে যান, একটা মানুষ তো বুঝবে না। যদি আপনারা গল্প বলেন, গল্পের সাথে কিন্তু মানুষ কানেক্ট করতে পারে। কিরকম, যেমন আমরা হচ্ছে কি একটা মেয়ের গল্প বলেছিলাম, যে যেই মেয়েটা শুধুমাত্র তার বাসার কাছে সুপেয় পানি পায় না দেখে তার বাসা থেকে অনেক দূর থেকে তাকে পানি নিয়ে আসতে হয়, রোজ তাকে 10 মাইল হাঁটতে হয় পানির জন্য, এবং পড়ালেখা হ্যাম্পার হচ্ছে, তাকে তো স্কুল ছাড়তে হয়েছিল এজন্য। এরকম উদাহরণ আছে বাংলাদেশে, যে পানির লাইনে দাঁড়িয়ে থাকার জন্য তাদের স্কুল টাইম মিস হয়েছে, তাদের স্কুল রেজাল্ট খারাপ হয়েছে, স্কুল থেকে ড্রপ আউট হয়েছে। ইট হ্যাজ হ্যাপেন্ড ইন বাংলাদেশ, আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন। সো এই যে অ্যাজ এ হিউম্যান বিং আমি যখন একটা মেয়ের নাম বলে তার স্টোরিটাকে তুলে আনলাম যাদের সামনে, জাজ কানেক্ট করতে পারলো, ঠিক আছে এটা আসলে একটা ভালো সমস্যা, এটা সমাধান করা দরকার। বা আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে, জাজরা কিন্তু বিদেশি জাজ যারা আমেরিকায় যে থাকে বা যে হচ্ছে গিয়ে সিঙ্গাপুরে থাকে, সে কিন্তু জানে না যে একটা লবণ পানি খেতে কেমন লাগে। আমরা খুলনা লবণ পানি বলেছিলাম যে আপনারা একবারে পানিটা চুমুক দেন, আমরা প্রেজেন্টেশন শুরু করছি। সো ওনারা চুমুক দেওয়ার পরে সেটা মানে থুতু দিয়ে ফেলে দিলেন। তারপর আমরা বললাম যে আপনারা এক সিপ এক চুমুক খেতে পারলেন না, কিন্তু এই পানিটাই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন খেতে বাধ্য হচ্ছে। তখন জাজরা ফিল করতে পারলো যে ঠিক আছে, এই টিমটা যারা দাঁড়িয়ে আছে আমাদের সামনে, তারা খুব বড় একটা সমস্যা নিয়ে কাজ করছে, এদের কথা শোনা দরকার। এইভাবে জাজদের ফিল করাতে হবে, সেটা প্রেজেন্টেশনে হোক বা সেটা আপনাদের অ্যাবস্ট্রাক্টে হোক। জাজদের বুঝাতে হবে, আপনাদের অ্যাবস্ট্রাক্টের প্রথম প্যারাতেই আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে যে যে প্রবলেম নিয়ে আপনারা কাজ শুরু করতে, তাই অ্যাটলিস্ট কারো না কারো সেই প্রবলেম নিয়ে কাজ করা উচিত। নিশার কি কিছু বলবেন? হাত তুলে রেখেছেন অনেকক্ষণ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। আমি হ্যাঁ নিশাদ। হ্যাঁ ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। ভাইয়া আপনি যে প্রবলেম সলভের ক্ষেত্রে বলছেন যে মানে প্রোটিন নিয়ে আসছেন স্পেক থেকে, তারপর একটা ডিভাইস ডিজাইন করছে, আমরা তো ভাই টেক্সটাইলে পড়ি, আমাদের তো এরকম কোনো রিসোর্স নাই, তাহলে ভাই আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি?
আচ্ছা, সো রিসোর্স এটা কিন্তু মাথায় রাখবেন যে রিসোর্স হিসেবে শুধুমাত্র আপনাদের একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড তার সাথে কানেক্ট করতে হবে, নট নেসেসারিলি। আপনারা অনেকেই আছেন যারা হয়তো একাডেমিক্যালি টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা যারা হয়তো প্রোগ্রামিং থাকতে পারে না, অনেকে হচ্ছে ভালো প্রোগ্রামিং পারে, অনেকে হয় যারা হচ্ছে আমাদের মতো, যেমন আমি কি ছিলাম, আমি হচ্ছে কি আমার টিমের ফাইন্যান্সিয়াল, আমার সেই স্কিলটা আছে এবং আমি এই জন্য এটা করছি। সো নট নেসেসারিলি যে আপনাদের নিজের যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড তার সাথে কানেক্ট করতে হবে, আপনাদের এক্সপিরিয়েন্স, আপনাদের স্কিল গুলো দেখাতে হবে যে আমার এই স্কিল গুলো আছে এবং সেজন্য আমি কাজটা করতে পারি, সেটা বলতে পারলেই হবে। যদি এমন থাকে আপনার নতুন একটা আইডিয়া নিয়ে, নট নেসেসারি আপনার নতুন একটা আইডিয়া নিয়ে এসেছেন, যা বোঝাতে হবে যে ঠিক আছে এই আইডিয়াটা আমি ডেভেলপ করেছি এবং এটা আমি কাজ করতে পারবো। আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হলেও আমার যদি আইডিয়া টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড নাও হয়, যদি একটা নিউট্রিশন ব্যাকগ্রাউন্ডের হয়, যেমন একটা ফুড দিয়ে কাজ করছি, ধরো পুষ্টিবিদ্যা ব্যাকগ্রাউন্ডেরই একটা সমস্যা আপনার করা সম্ভব না, আপনার সেই আইডিয়াটাকে বাস্তবে রূপায়ণ করতে সক্ষম, যাতে এটা বোঝাতে হবে। এটা হচ্ছে গিয়ে কানেক্ট না করলেও হবে। অনেক প্রশ্ন আসছে চ্যাটে, আমি একটু পরে সেটা হচ্ছে গিয়ে জবাব দেবো, বাট একটু আমি আমার সেই মানে আগের ইয়েতে ফিরে যাই যে আমরা জাজদের বুঝালাম যে আমাদের একটা স্টোরি দিয়ে, তারপরের স্টেপটা আমরা কিভাবে আগাবো। তারপরের স্টেপটা জাজদের আমরা এটা দেখাবো যে এই প্রবলেমটা নিয়ে আসলে এরা কাজ করেছে কি করেনি। সো একটা প্রবলেম যদি থাকে, দুনিয়ার কেউ না কেউ কখনো না কখনো সেটা সলভ করার চেষ্টা অবশ্যই করেছে। মানে একটা প্রবলেম একদম আনটাচ অবস্থায় এত বছর পড়েছিল, এটা হয়তো পসিবল না। যদি এটা আসলে হয়ে থাকে তাহলে আপনারা আসলে খুবই মানে নিশ একটা মার্কেট দেখা যাবে যে হয়তো কেউ না কেউ কোনো না কোনো ভাবে সেটাকে সলভ করার চেষ্টা করেছিল আর সলভ করতে পারেনি। সো কিছু পরিমাণে সেটা নিয়ে কথা বলবেন যে এর আগে এই প্রবলেমে কারা কারা কাজ করেছে এবং কেন সেই জিনিসগুলো সলভ হয়নি, কেন সেই সলিউশন গুলো আসলে সফল হয়নি, কোন জিনিসগুলোর জন্য, কোন প্যারামিটার গুলোর জন্য, কোন কারণগুলোর জন্য, কোন চ্যালেঞ্জ গুলোর জন্য তাদের সেই সলিউশন গুলো সফল হতে। অনেক বড় বড় এনজিও কাজ করেছিল, বাট তারা যেটা করেছিল সেটা হচ্ছে গিয়ে এমন এমন সলিউশন দেওয়ার চেষ্টা করছিল যেগুলো আসলে কমিউনিটি সেন্ট্রিক, যে একটা কমিউনিটি, একটা পুরো একটা গ্রামের জন্য একটা সমাধান, বা পুরো একটা লোকালিটির জন্য একটা সমাধান। যেটা হয়েছিল যখন একটা লোকালিটির জন্য, একটা গ্রামের জন্য একটা সমাধান দেওয়া হয়, দেখা যায় বেশিরভাগ মানুষেরা দায়িত্ব নিতে চায় না। যেমন 10টা ফ্যামিলির জন্য যদি একটা পুকুর দেওয়া হয়, আলটিমেটলি কেউই সেটা দেখাশোনা করবে না, আলটিমেটলি পুকুরটা পানির অযোগ্য হয়ে যায়। একটা জাস্ট উদাহরণ দিলাম। এরকম হয় কমিউনিটি সেন্ট্রিক যে মানে সলিউশন গুলো এই ধরনের সমস্যা সৃষ্টি করে। সো এর আগে আমরা যে প্রবলেমে কাজ করছিলাম তার যে সলিউশন গুলো দেওয়া হচ্ছিল সবগুলো ছিল কমিউনিটি সেন্ট্রিক, এই জন্য হচ্ছে কি সেগুলো কাজ করে। কিছু কিছু মানে পার্সন মানে একটা মেইনটেইন করা অনেক বেশি ইজি, যেটা আসলে কমিউনিটি সেন্ট্রিক, যেটা আসলে হচ্ছে হোম সেন্ট্রিক, এবং সেজন্য আমাদের আগের যে সলিউশন গুলো সেগুলো কাজ করেনি, বাট আমাদের সলিউশন গুলো কাজ করা শুরু করেছিল। সেগুলো কম দামি ছিল, মেইনটেইন করা ইজি ছিল, এবং একটা বাসার জন্য একটা ডিভাইস ছিল এই জন্য। সো এই যে এরকম হচ্ছে কি আপনাকে দেখাতে হবে যে এর আগে কারা কারা এটা নিয়ে কাজ করেছে এবং কেন সেটা মানে কাজ মানে সেগুলো কেন সফল হয়, কোন জিনিসটা সেটার টেকনিক্যাল মানে একটা নাম দিতে পারেন আপনার প্রোডাক্টের নাম, যে আপনারা কি করছেন এবং সেটা কেন কাজ করবে, কেন সেটা আগে যারা যারা চেষ্টা করেছিল তাদের সলিউশন থেকে অনেক বেশি আলাদা, কেন আগে যে সমস্যাগুলো হয়েছিল আপনাদের সলিউশনে সেই সমস্যাগুলো হবে না, সেটাকে একটু বলেন আপনারা। তারপরে আসবেন আপনাদের পুরো প্রসেসটার ব্যাখ্যা, যদি কোনো ডিভাইস হয়ে থাকে বা যদি কোনো হচ্ছে গিয়ে ব্যবসা হয়ে থাকে, সেটা সাপ্লাই চেইন কিভাবে কাজ করে, সেটার পুরো ব্যবসার অপারেশনটা কিভাবে কাজ করবে, সেটা কিভাবে শুরু হবে কিভাবে শেষ হবে, সে পুরো ডিটেলসটা বুঝাবেন। যদি আপনারা ধরেন আপনার একটা ব্যতিক্রমী রেস্টুরেন্টের কথা বলে থাকেন, সেই রেস্টুরেন্টটা কেন ব্যতিক্রম, সেটা র মেটেরিয়াল কোথা আসবে, সেটা কোথায় থাকবে, কিভাবে অপারেট করবে, কিভাবে কাস্টমারের কাছে পৌঁছাবে, সেটা আপনাদের পুরো সিস্টেমটা, পুরো ডিজাইনটা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের, এই জন্যই বলছি আপনার অনেকে ইঞ্জিনিয়ার এখানে। সো অনেকেই আছে আমরা টেকনিক্যালিটি নিয়ে অনেক বেশি হচ্ছে গিয়ে বলে থাকি, বাট খুব বেশি টেকনিক্যাল জার্গন ইউজ করবেন না, বাট সহজ ভাষায় সহজবোধ্য ভাষায়
সেই পুরো সিস্টেমটাকে আপনারা ব্যাখ্যা করবেন, যেন একটা মানুষ শোনার পরে বুঝতে পারে যে আপনাদের পুরো প্রসেসটা আসলে কিভাবে কাজ করবে। সহজবোধ্যতা জরুরি, কারণ মাথায় রাখবেন যারা জাজ তারা সবাই কিন্তু একই ব্যাকগ্রাউন্ড থেকে না, তারা ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে এবং ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় এক্সপার্টিস আছে। এই ডিফারেন্ট এক্সপার্টিজের মানুষরা, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষরা, কে হয়তো একটা এনজিওর একজন টপ পজিশনে আছে, কে হয়তো একটা ভার্সিটির টিচার, কে হয়তো আমার মতো এন্টারপ্রেনার, কে হয়তো একটা বিজনেস ব্যাকগ্রাউন্ডে আছে। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা সবাই সহজ ভাষায় আপনার সলিউশনটাকে এক্সপ্লেইন করতে হবে। আচ্ছা, এই এক্সপ্লেনেশনটা করার পরে যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে আপনাদের পুরো জিনিসটা কিভাবে লাভ নিয়ে আসবে, কিভাবে রেভিনিউ নিয়ে আসবে, আপনাদের রেভিনিউ স্ট্রিমটা কোথায়। এই যে আপনার পুরো অপারেশনটা ব্যাখ্যা করলেন, সেখানে আপনাদের কস্ট কেমন হবে, লাভ কোত্থেকে আসবে, কোথায় কিভাবে লাভটা করবেন সেটাকে বোঝাতে হবে। এবং এটা ইম্পর্টেন্ট কেন, সেটা আপনাকে বোঝা আপনার ব্যবসা আসলে সাস্টেনেবল হচ্ছে কিনা। যদি আপনার ব্যবসা সাস্টেইনেবল না হয়, রেগুলারলি না চলে, তাহলে কিন্তু আপনার মানে আইডিয়াটা খুব বেশি ধোপে টিকবে না। সো জাজদের কনভিন্স করতে হবে যে আপনার যে পুরো প্রসেসটা সেটা একটা রেভিনিউ জেনারেটিং প্রসেস, সেখান থেকে লাভ আসবে এবং লাভটা আসলে কিভাবে আসবে সেটা ব্যাখ্যা করতে হবে। রকি, কিছু তুই বলতে চান? ভাইয়া আমি একটা কোশ্চেন ছিল, সেটা আপনাকে তো কি চ্যাটে বলেছিলাম। সো হচ্ছে আপনি বলেছেন যে এটা ভালো আইডিয়া মনে হয়েছে আপনার কাছে, কিন্তু হ্যাঁ সলিউশন বের করতে গিয়ে আপনারা দেখেছেন যে যেভাবে প্রসেস গুলো দরকার আপনার জ্ঞান ততখানি না। হ্যাঁ সো আপনারা জানেন সলভ করা সম্ভব, কিন্তু প্রসেসের যথেষ্ট জ্ঞান না থাকলে আইডিয়া বাদ দিয়ে নিজের জ্ঞান দিয়ে সলভ করতে পারবেন কিনা সেটা হচ্ছে কথা, তাই তো? হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় আপনার যদি মনে হয় যে আপনারা যে প্রবলেমটা বের করেছেন সেটা আসলে ভালো একটা প্রবলেম এবং আপনাদের আইডিয়াটা সলভ করার জন্য ভালো একটা আইডিয়া, দেন আই উড সাজেস্ট ইউ ডেফিনেটলি ওয়ার্ক ফর ইট। যদি মনে হয় যে আপনার জ্ঞানের ঘাটতি আছে, দুটো ওয়ে আছে। একটা হচ্ছে আপনারা আমার যে টিমমেট ছিল সে যেরকম এক সপ্তাহ 40 রিসার্চ পেপার করেছিল, আপনি সেরকম পড়ালেখা করেন, প্রচুর সোর্স থেকে ঘাটাঘাটি করে আইডিয়াগুলো ডেভেলপ করেন কয়েকদিন, তারপরে প্রবলেমটাকে আরো ভালো মতো সলভ কথা বলেন। আপনি হয়তো ওই সেক্টরে এক্সপার্ট না, আপনার হয়তো জ্ঞান ততখানি না, বাট আপনার পরিচিত নেটওয়ার্কের মধ্যে আপনার বড় ভাইদের মধ্যে বা তার আপনার বড় ভাইদের সাথে কানেক্টেড, আপনার সিনিয়র কানেক্টেড এমনকি অবশ্যই আছে যে হচ্ছে ওই সেক্টরে জ্ঞান রাখে। তার সাথে মিটিং সেট করেন, তার সাথে অনলাইনে একটা 1 ঘন্টা মিটিং আপনার পুরো টিম মিলে কথা বলেন, তার কাছে আইডিয়া গুলো নেন, তার সাথে আইডিয়া ডিসকাস করেন। তখন সে আপনাদের মানে ফিডব্যাক দিতে পারবে যে আপনাদের পুরো আইডিয়া কোথায় কোথায় লুপহোল আছে, আপনাদের কোন জায়গা থেকে পড়ালেখাগুলো করা দরকার, কিভাবে পড়ালেখা করা দরকার, এবং আপনাদের পুরো আইডিয়া ডেভেলপ করা হবে। আবার তার সাথে কথা বলেন যে আসলে এটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা বাস্তবতার সাথে, এবং আসলে কোনো লুপহোল আছে কিনা। যদি আপনি নিজে এক্সপার্ট না হন, এক্সপার্ট কার সাথে কনসাল্ট করেন, দ্যাট উইল হেল্প ইউ। এবং এটা মাথায় রাখবেন, আমরা কেউই হচ্ছে ওয়ান ম্যান আর্মি না, আমাদের সবারই মেন্টর লাগবে। জি ভাই, ধন্যবাদ ভাই। মেন্টর ছিল, একজন এন্টারপ্রেনার ছিলেন, তিনি এখন এই দুনিয়ায় নেই, রেজাউল ভাইয়া। জলপাই নামে একটা স্টার্ট আপের ফাউন্ডার ছিলেন তিনি, এবং অনেকগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড তিনি জিতেছিলেন। সো উনি আমাদের আইডিয়া ডেভেলপ করতে অনেক বেশি হেল্প করেছিলেন। তার নিজের একটা স্টার্ট আপ ছিল এরকমই, যেটা আসলে অনেক গুরুতর একটা প্রবলেম সলভ করছিল। সো তিনি আসলে জানতেন যে একটা ব্যবসা দিয়ে প্রবলেম সলভিং কিভাবে করতে হয়। তো আমরা তার কাছে গিয়ে ঘন্টা পর ঘন্টা কথা বলেছিলাম। তিনি একদিন আমাদের 5 ঘন্টা রান্নার সময় দিয়েছিলেন, আমাদের পুরো আইডিয়া দেখে সেগুলো ফিডব্যাক দেওয়ার জন্য, সমস্যাগুলো বের করার জন্য, এবং কিভাবে সেটা সলভ হয় সেটা বোঝানোর জন্য। সো তার ওই সাজেশনগুলো আমাদের বেশি হেল্প করেছিল। সো কখনোই লজ্জা পাবেন না কারোর সাথে কথা বলার জন্য, এক্সপার্ট খুঁজে বের করেন, তাদের সাথে কনসাল্ট করেন। আচ্ছা, সো যখন আমরা হচ্ছে বুঝে গেলাম যে আমাদের ব্যাখ্যা করার পরে আবার হাল্টের যে প্রবলেম স্টেটমেন্ট সেখানে ব্যাক করেন। হাল্ট কি চাচ্ছে আপনার কাছে, যে আপনাদের কাছে বলছে যে 2030 সালের মধ্যে 10 মিলিয়ন মানুষকে আপনাদের ইম্প্যাক্ট করতে হবে। এবার আপনি সেই প্রসেসটা ব্যাখ্যা করা শুরু করেন যে আপনাদের অপারেশন আপনারা কিভাবে শুরু করবেন। এবং এটা ইম্পর্টেন্ট জাজদেরকে বোঝানোর জন্য, কারণ কি আমি হার্ড প্রাইস জাজ করতে গিয়ে অনেক জায়গায় গিয়েছি এবং এই জিনিসটা দেখেছি যে মানুষ আসলে জানে না, তারা আইডিয়া সম্পর্কে খুব বেশি কনফিডেন্ট, তারা জানে যে আইডিয়াটা কিভাবে ডেভেলপ করতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, তারা আসলে জানে না যে ব্যবসাটা কিভাবে শুরু করতে হবে, কিভাবে চালিয়ে নিয়ে যেতে হবে। তো জাজরা যখন তাদের প্রশ্ন করে, তাদের সেই মানে লিমিটেশন গুলো সামনে চলে আসে। তো যদি একটা টিম এরকম হয় যা আসলে শিওরই না তাদের ব্যবসাটা কিভাবে অপারেট করবে, আমি কিভাবে সেই টিমের উপর ভরসা আইডিয়া আপনারা নিয়ে এসেছেন, সেই আইডিয়াকে বাস্তব রূপদান করতে আপনারা সক্ষম, এবং সেই আইডিয়া আপনারা যখন কাজ শুরু করেন আপনারা সেই কাজটা শুরু করতে পারবেন, কাজটা চালিয়ে নিয়ে যেতে পারবেন।
তাহলে আপনাদের কি দেখাতে হবে, রেভিনিউ জেনারেশনের স্ট্রিমটা ব্যাখ্যা করার পরে আপনাদেরকে আপনাদের প্রজেক্ট প্ল্যানটা বলতে হবে, আপনাদের অপারেশন যে প্রসেসটা সেটা আপনারা কিভাবে শুরু করবেন, কিভাবে চালিয়ে নিয়ে যাবেন সেটা করতে হবে। সেটা দুটা স্টেপ, একটা হচ্ছে পাইলট প্রজেক্ট। পাইলট প্রজেক্ট মানে কি, আমরা যখন একটা বিজনেস আইডিয়া দেই তখন সেটা মানে করে দেখাতে হয়। যদি আপনাদের হয়তো 1 কোটি টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা শুরু করতে হবে, আপনি কি শুরুতে 1 কোটি টাকা ইনভেস্ট করে শুরু করে দেন ফুল স্কেলে? না, আপনি কি করবেন, খুবই ছোট একটা স্কেলে ছোট একটা জায়গায় আপনি সেটা শুরু করবেন। যদি আপনাদের পুরো বাংলাদেশে ব্যবসা করার ইচ্ছা থাকে, আপনি সবার আগে পুরো বাংলাদেশে যাবেন না, আপনি সব মানে শুরুতে ছোট্ট একটা গ্রামে বা ছোট্ট একটা এলাকায় ছোট্ট একটা অঞ্চলে অপারেশন শুরু করবেন। দেখবে যে ছোট অঞ্চলের মানুষজন সেটা কিভাবে সেটাকে একসেপ্ট করছে, আপনার যে আইডিয়াগুলো ছিল যেটা আসলে প্রবলেম সলভ করছে, এটা কি প্রবলেম সলভ করছে কিনা করছি। আমাদের সেকেন্ড পাইলট এখন চলছে। তো আমাদের ফার্স্ট পাইলট কি ছিল, যে একটা গ্রামের 10টা ফ্যামিলির মধ্যে আমরা আমাদের ডিভাইসটা দিয়েছি এবং দেখেছি যে সেই ফ্যামিলিতে সেই ডিভাইসগুলো কিভাবে কাজ করছে, এবং আমরা দেখলাম যে আমরা যেভাবে চেয়েছিলাম আমাদের ডিভাইসগুলো সেভাবে কাজ করেনি। এটা সবসময় হয় যে আমরা যেভাবে চিন্তা করব ফিল্ডে গেলে আমরা দেখি যে সেভাবে কাজ করে না, অনেক ধরনের প্রবলেম আসে। তখন আমরা কি করলাম, আমরা তখন সেটা স্টপ করলাম, আমরা আবার আর&ডি তে চলে গেলাম, এখন আমরা সেই আর&ডি তেই করছি। গুলো প্রবলেম বের হয়েছে আমাদের ডিভাইসে এবং আমাদের ইউজার অনেক বেশি ফিডব্যাক দিচ্ছে, আমাদের পজিটিভ ফিডব্যাক যে আপনাদের ডিভাইস কাজ করছে, বাট এই সমস্যাগুলো হচ্ছে। তার মানে কি আমাদের সেই ডিভাইসের সমস্যাগুলো এখন আমাদের সলভ করতে হবে। যদি আমরা সলভ না করে আরো 4টা গ্রামে চলে তাহলে লাভ আছে কোনো? একটা গ্রামে আমরা ইনস্টল করে বুঝতে পারলাম যে আমার ডিভাইসে এই 5টা সমস্যা আছে, আমার পরের স্টেপটা কি, ওই 5টা সমস্যার সমাধান করে আবার সেই গ্রামে ফেরত যাওয়া, দেখা যায় কাজ করছে কিনা। যদি সেই গ্রামটাতে কাজ করে তাহলে কি 4টা গ্রামে আবার যাওয়া, যদি সেই 5টা গ্রাম যায় তারপর ওখান থেকে আমরা একটা জেলায় যাবো। এভাবে আস্তে আস্তে আপনারা দুটো প্ল্যান দেখাবেন। 1 নাম্বার আপনারা দেখাবেন যে আপনারা আপনাদের পুরো প্রজেক্টের পাইলট প্রজেক্টটা ছোট্ট কোন এলাকা থেকে শুরু করবেন, সেই এলাকায় কতজন মানুষের জন্য আপনারা প্রথম পাইলট প্রজেক্টটা লঞ্চ করবেন। সো সেই পাইলটটা আপনারা কত মাস চালাবেন, 3 মাস 4 মাস 6 মাস 8 মাস 1 বছর, সেই পাইলট থেকে আপনাদের এক্সপেকটেশন গুলা কি, যে আমরা পাইলট থেকে আমরা এই এক্সপেকটেশন চাচ্ছি, আমরা এত টাকা পাইলটে আমরা এত লাখ টাকা এবং আমরা চাচ্ছি যে এতগুলো মানুষের এই সমস্যাগুলো সলভ হবে পাইলট প্রজেক্টে। সো পাইলটটা ফার্স্ট এক্সপ্লেন করবেন, তারপরে বলবেন যে যদি পাইলটটা সাকসেসফুল হয় তারপরে আপনারা এক্সপ্যান্ড করা মানে আসল যে আপনাদের প্রজেক্টটা কিভাবে শুরু করবেন, কতগুলো জায়গায় শুরু করবেন, আস্তে আস্তে আপনারা সেটা এক্সপ্যান্ড কিভাবে করবেন, এবং আলটিমেটলি হার্ডের যে টার্গেট 2030 সালের মধ্যে 10 মিলিয়ন মানুষের লাইফ ইম্প্যাক্ট করা, সেই প্রসেসটা আপনারা কিভাবে হচ্ছে কি আস্তে আস্তে স্কেল আপ করবেন। আমরা ছিলাম যে আমরা কিভাবে হচ্ছে কি দূরে দূরে গ্রামে শুরু করবো, এখান থেকে আস্তে আস্তে কিভাবে আমরা হচ্ছে কি কয়েকটা ইউনিয়নে যাব, কিভাবে আমরা হচ্ছে একটা পুরো জেলায় যাব, তারপরে কিভাবে আমরা পুরো বাংলাদেশে অপারেট শুরু করবো, এবং তারপরে কিভাবে আমরা গ্লোবালি লঞ্চ করবো আমাদের প্রোডাক্টটাকে। বাট আমরা দেখেছিলাম যে হার্টের যে আমাদের টার্গেটটা 10 মিলিয়ন মানুষ 2025 সালের মধ্যে, সেখানে রিচ করার জন্য আমাদের বাংলাদেশের মানে শুধুমাত্র 3টা জেলায় যথেষ্ট। তো আপনাদের এভাবে দেখাতে হবে যে আপনারা যে হার্টের টার্গেট সেটা রিচ করার জন্য আপনাদের 2030 সালের মধ্যে কিভাবে সেই টার্গেটে রিচ করবেন। আমি বলছি না লোকালি থাকতে হবে, গ্লোবালি যেতে পারে, কনফিডেন্সটা যারা যখন পড়বে, যারা যখন আপনাদের কথা শুনবে, যখন আপনাদের প্রেজেন্টেশন দেখবে, তখন যেন আপনাদের সেই কনফিডেন্সটা ফিল করতে পারে। আমি যেন আপনাদের প্রেজেন্টেশন বুঝতে পারি ঠিক আছে এই টিমটা জানি যে তাদের কাজটা কিভাবে করতে হবে, ব্যবসাটা কিভাবে শুরু করতে হয়, কিভাবে চালাতে হয়, কিভাবে কন্টিনিউ করতে হয়, কিভাবে ব্যবসাটাকে বড় করতে হয় আস্তে আস্তে, এই টিমটা সেটা জানে, এই টিমটাকে আমি জিতাতে পারি। তাদের কনফিডেন্স কত ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনাদের হার্টে কাভার করাটা। আচ্ছা, এটা কাভার হয়ে যাওয়ার পরে কি করতে হবে আপনাদেরকে, ধরে নেন এটা কাভার হয়ে গেল, এটা আপনারা শেষ করলেন। এর পরের স্টেপটা হচ্ছে আপনাদের বুঝানো আপনাদের ইউনিক ভ্যালু প্রপোজিশন কি। এটা মাথায় রেখে লিখে রাখেন যে ইউনিক ভ্যালু প্রপোজিশন এই কথাটা মানে কি। এই কথা মানে হচ্ছে যে আপনারা এজ এ বিজনেস এমন কি অফার করছেন যেটা আর কি অফার করতে পারবে। শুধুমাত্র প্রবলেম সলভ করা, যেমন একটা ছোট্ট একটা এটা আমি জানি না ঠিক অন স্পট মানে হবে কিনা,
বাট ধরে নেন যে টুথপেস্ট আমরা যখন ইউজ করি, আমরা যখন প্রথম ক্লোজ আপ বাংলাদেশে আসলো, ক্লোজ আপ কি আপনাদের সামনে কি ভ্যালু প্রপোজ করেছে আপনাদেরকে? ক্লোজ আপ কিন্তু বলেনি যে দাঁত দাঁত পরিষ্কার হবে। ক্লোজ আপ বলেছে আপনাদের কনফিডেন্স, আপনাদের নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে কনফিডেন্স দিচ্ছে আমাদেরকে। সো ক্লোজ আপ প্রপোজড ইউনিক ভ্যালু হুইচ ইজ কনফিডেন্স, রাইট? সো এরকম ইউনিক ভ্যালু প্রপোজ করতে পারে যে আপনাদের প্রোডাক্টটা এই ধরনের ইউনিক একটা ভ্যালু প্রপোজ করছে। একটা দুটো তিনটা আপনাদের প্রোডাক্টের, আপনাদের সার্ভিসের ভ্যালুটা কি, মানুষ সেটা যদি একসেপ্ট করে তাদের লাইফে কি চেঞ্জটা আসবে। যেমন ধরেন মোবাইল বাংলাদেশে আমরা মেসেজ আদান করতে পারি, বাট আসলে কি ভ্যালুটা প্রপোজ করে? আপনি যদি গ্রামীণ ফোনের বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা দেখবেন, বা গ্রামীণ ফোন না, বাংলা লিগের একটা বিজ্ঞাপন ছিল। তাদের বিজ্ঞাপনটা এরকম ছিল যে একজন জেলে, সে হচ্ছে গিয়ে মাছ ধরে নিয়ে আসতো, অনেক বেশি পরিমাণে মাছ নিয়ে আসতো। সে মাছ নিয়ে এসে বাজারে বসতো, কিন্তু আড়তদার এসে তাকে বলতো যে আজকে মাছের দর নাই। সে জেলেকে বলতো যে 2 টাকায় সবকিছু বেচে দাও। তো জেলে জানতো না দর, জানতে পারছে যে মেইন বাজারে মাছের দাম কত। তো আড়তদার যখন বলে আজকে তো মাছের দর নাই, তুমি 2 টাকায় সব বিক্রি করে দাও, তখন সেই লোক বলে যে সেই দিন কি আর আছে, দিন বদলাইছে না। তো এর মানে কি, বাংলালিংক আপনাকে কি ভ্যালু প্রপোজ করেছে? দিন বদলে গেছে। বাংলালিংকের কানেক্টিভিটি আপনার লাইফ চেঞ্জ করে দিচ্ছে, আপনাকে এমন কানেক্টিভিটি দিচ্ছে যে কানেক্টিভিটি ইউজ করে আপনি আপনার লাইফে পজিটিভ চেঞ্জ আনতে পারছেন। সো দ্যাট বদলে দিচ্ছে। দ্যাট ওয়াজ এ ইউনিক অ্যাডভার্টাইজমেন্ট, যেটা অনেক মানুষের হৃদয়কে ছুঁয়েছিল, এবং তারপরে বাংলালিংকের কিন্তু অনেক সিট বিক্রি হয়েছিল। এরকম একটা ইউনিক ভ্যালু প্রপোজ করতে হবে যে আপনাদের প্রোডাক্টটা, আপনার সার্ভিসটা কিভাবে মানুষের লাইফে একটা ভ্যালু অ্যাড করছে। সে ভ্যালু বেসড, এবং সোশ্যাল বিজনেসের আইডিয়া এটাই, শুধুমাত্র লাভ না, শুধুমাত্র স্কেলেবিলিটি না, আপনাদের ভ্যালুটা কি আসছে আপনাদের ব্যবসা থেকে, এইটা একটা। আচ্ছা, যদি আপনার ইউনিক ভ্যালু বুঝিয়ে থাকতে পারেন, তারপরে দেখান এসডিজির সাথে কিভাবে কানেক্টেড। এবার যেহেতু ফুড নিয়ে প্রবলেম এবং ফুড নিয়ে একটা এসডিজি আছে, সেটার সাথে কানেক্টেড, এবং দেখাবেন যে আপনাদের পুরো ব্যবসা আরো কোন কোন এসডিজি টাচ করছে। যেমন আপনাদের ব্যবসা হয়তো অনেক মানুষের এমপ্লয়মেন্ট এসডিজি ওয়ানের সাথে কানেক্টেড, সো ফুডের সাথে আপনার এসডিজি ওয়ানও কাজ করলেন। বা যদি আপনার, আমি যেমন হচ্ছে গিয়ে ওয়াটার নিয়ে কাজ করেছি, এসডিজি 6, আমরা এসডিজি 6 নিয়ে কাজ করেছিলাম, বাট তার সাথে আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের একটা অ্যাসপেক্ট টাচ করেছিলাম। শুধুমাত্র একটা এসডিজি, আমরা অন্য একটা এসডিজি নিয়েও কাজ করেছিলাম। তো আপনাদের পুরো ব্যবসাটা কোন কোন এসডিজি টাচ করছে সেটা যদি আপনারা বুঝান, যারা কোন এসডিজি নিয়ে কাজ করছেন, তার আগে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাদের উইকনেস গুলো বা চ্যালেঞ্জ গুলো একটা ব্যবসা বুঝান, যে আপনাদের ব্যবসাগুলো চালাতে গিয়ে আপনাদের এই চ্যালেঞ্জ গুলো ফেস করতে হতে পারে। এবং অনেক ধরনের শর্ট অ্যানালাইসিস, অনেকে ইউজ করে এটা, শর্ট অ্যানালাইসিস, অনেকে পেস্টেল অ্যানালাইসিস করে। যে পেস্টেল মানে অনেক ধরনের অ্যানালাইসিস আছে, আপনারা নেটে দেখতে করতে পারেন, এগুলো ম্যান্ডেটরি না। জাজদের বুঝানো যে আপনারা জানেন, আপনারা ক্লিয়ার যে আপনাদের ব্যবসায় এই চ্যালেঞ্জ আপনারা ফেস করতে পারেন, এবং সেই চ্যালেঞ্জ কিভাবে ওভারকাম করবেন সেটার প্ল্যানও আপনাদের রেডি আছে। সো ইউ নো দ্য প্ল্যান বি। জাস্ট এটা বোঝাতে পারাটা ইম্পর্টেন্ট যে আপনাদের চ্যালেঞ্জগুলো আপনারা ক্লিয়ার, এবং চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে হবে সেটাও আপনারা জানেন। এটা বোঝালেন, তারপরে আপনার এসডিজি দিয়ে আপনাদের পুরো সাইটটাকে শেষ করবেন। ঠিক আছে, আমরা এই এসডিজি গুলো নিয়ে কাজ করব। এবার আসি টিম নিয়ে। টিমগুলো কিভাবে দাঁড়া করাবেন? মাথায় রাখবেন, টিমে অবশ্যই এমন একজন থাকতে হবে যে প্রেজেন্টেশন ভালো পারে। যারা নট নেসেসারি যে টিমে যদি 4 জন থাকেন 4 জনকেই প্রেজেন্ট করতে হবে। কারণ আমাদের টিমে আমরা হচ্ছে 2 জন প্রেজেন্ট করেছিলাম, বাকি 2 জন কোশ্চেন আনসারে খুব বেশি ফ্লুয়েন্ট ছিল। মানে আমরা শুধুমাত্র প্রেজেন্ট করেছি 2 জন, বাকি 2 জন কোশ্চেন আনসারে সবগুলো কোশ্চেন আনসার দিয়েছিল। জাজরা কি বুঝবে যে টিম কেমিস্ট্রি খুব বেশি ভালো। সো এই টিমটাকে মানে ভ্যালু করা যায়, যারা একটা টিম হিসেবে কাজ করতে পারে, জাজরা এদের ভ্যালু করে। যদি এরকম হয়, আমি বলি হার প্রাইস আসলে কিভাবে জাজ করে, যদি আপনারা জানেন তাহলে এটা ক্লিয়ার হবে। হার প্রাইস মোট 5 বা 6টা জিনিসের পার্সপেক্টিভে জাজ করে। আমি একটু পার্সপেক্টিভ গুলো বলি আপনাদের। হার্টের যে স্কোর কার্ডের মধ্যে যে পার্সপেক্টিভ গুলো লেখা, সেই পার্সপেক্টিভ গুলোর মধ্যে আছে হচ্ছে কি টিম কেমিস্ট্রি, বা হচ্ছে কি আপনাদের টিমের যে
বন্ডিং সেটা কিরকম, আপনার টিমের ডাইভার্সিটি কিরকম, আপনার কি একজন এক ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন নাকি সবাই একই ব্যাকগ্রাউন্ডের? একই ব্যাকগ্রাউন্ডের সমস্যা নেই, আপনাদের ডিফারেন্ট মানুষের কি ডিফারেন্ট এক্সপার্টিস আছে, আপনাদের কি 4 জনের 4 রকম স্কিল আছে, আপনারা কি ডাইভার্সিফাইড জায়গা থেকে নিজেদের সেই ডাইভার্সিটি আপনারা দেখান যে আপনাদের টিমের ডাইভার্সিটি আছে, এক একজন এক এক স্কিলে পারদর্শী, এক একজনের এক এক ধরনের জায়গায় আপনাদের এক্সপার্টিস আছে, সেটা ইম্পর্টেন্ট। বা তার সাথে সাথে হচ্ছে কি আপনাদের টিমটা কি কাজ করতে কমিটেড কিনা, আপনারা কি অ্যাজ এ টিম শুধুমাত্র হার প্রাইস জেতার জন্য আসেননি, আপনারা আসলে একটা প্রবলেম সলভ করতে চান এবং সেই প্রবলেম সলভ করে সেই প্রবলেমে কাজ করতে চান, এটা ইম্পর্টেন্ট। মাথায় রাখবেন হার প্রাইস যে পুরো বিষয়টি হচ্ছে, এটা কিন্তু উদ্দেশ্য এটা না যে আমি হচ্ছে একটা উইনার সিলেক্ট করে তাকে মানে $1 মিলিয়ন দেব, এটা কখনোই উদ্দেশ্য না। হার প্রাইজের উদ্দেশ্য হচ্ছে পুরো বিশ্বের যারা হচ্ছে স্টুডেন্ট আছে তাদের, এমনকি দেখেন হয়তো গ্লোবাল চ্যাম্পিয়ন, আমরা তো গ্লোবাল চ্যাম্পিয়ন ছিলাম, স্টিল আমরা বাংলাদেশের একটা ক্যাম্পাসে চ্যাম্পিয়ন হয় ইউএনডিপির মতো একটা মানে লাইক অর্গের সাথে কানেক্ট করতে পেরেছি না, পেরেছি তো। সো হারটা আমাকে সেই সুযোগ দিয়েছে। তার মানে কি, আপনারা যদি প্রবলেম সলভিং নিয়ে কমিটেড হন, সেটা নিয়ে কাজ করতে চান পড়ালেখার পাশাপাশি, তাহলে আপনারা হার্টকে একটা প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করতে পারেন এবং যারা সেটাই দেখবে যে এই টিমটা কি শুধুমাত্র হার্ট প্রাইসটার জন্য আসছে, এই টিমটা কমিটেড একটা প্রবলেম সলভ করার জন্য, টিমের মধ্যে সেই কমিটমেন্টটা দেখা যায় কিনা। সো যারা যদি আপনার টিমের মধ্যে সেই কমিটমেন্ট হার্ড প্রেস করার জন্য এসেছে, তাদের যে ডিফারেন্ট ভাবে ভ্যালু করবে, আপনাদেরকে এগিয়ে রাখবে। সো মাথায় রাখবেন ওই কমিটমেন্টটা শো করাটা ইম্পর্টেন্ট, যে আপনারা আসলে শুধুমাত্র হার্ড জেতার জন্য আসেন নাই, আপনারা একটা প্রবলেম সলভ করার জন্য বদ্ধপরিকর। এর জন্য আপনাদের কথায় আপনাদের প্রেজেন্টেশনে বোঝা যায়, এবং টিম কেমিস্ট্রি সেটা ইম্পর্টেন্ট। সো এই যে টিমটাকে ঠিকমতো প্রকাশ করা, সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে হার্ড প্রাইস যেটা দেখতে চাই, আপনাদের আইডিয়াটা কিরকম, আপনাদের আইডিয়াটা কি আসলে ইনোভেটিভ একটা আইডিয়া কিনা, সেটা একটা স্পেসিফিক একটা প্রবলেম, স্পেসিফিক একটা ফুডের চ্যালেঞ্জকে সলভ করছে কিনা। আপনারা মাথায় রাখবেন শুরুতে আপনারা যে প্রবলেমটাকে থ্রো করবেন, আপনারা শুরুতে একটা প্রবলেমটা, অনেকে আছে শুরুতে একটা প্রবলেম বলে, পুরো ব্যবসা এক্সপ্লেন করে, ব্যবসা শুনে বুঝতে পারলাম না যে এই ব্যবসা তারা যে আমাকে বললো তার সাথে প্রবলেমের কানেকশনটা কি। হার্ড প্রাইস বলতেছে ফুড প্রবলেম, তার সাথে এই সলিউশনের কানেকশনটা কি। সো এটা বুঝতে আপনারা যে পুরো ব্যবসাটা ডিজাইন করছেন সেটা আসলে কিভাবে ফুড প্রবলেমটা সলভ করছে। যেমন আপনি যদি একটা রেস্টুরেন্ট বা একটা নতুন একটা চেইন রেস্টুরেন্টের আইডিয়া দেন, আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এই চেইন রেস্টুরেন্টটা আপনি যে প্রবলেম নিয়ে কাজ করছেন সেই প্রবলেমের কোন কোন অ্যাসপেক্টকে কিভাবে অ্যাটাক করছে, আপনার আইডিয়াটা প্রবলেমটাকে কিভাবে সলভ করতে হেল্প করছে। আপনি যখন প্রবলেম বলতে হবে যে এই অপারেশন প্রসেসটা কেন সেই প্রবলেমটা সলভ করে, কিভাবে সলভ করে, কেন এবং কিভাবে। আইডিয়াটা ইম্পর্টেন্ট, এবং আপনাকে বোঝাতে হবে যে আপনার আইডিয়াটা আপনাদের যে মানুষের যে প্রয়োজন সেটাকে সলভ করতে পারতেছে। আচ্ছা, টিম গেল, আইডিয়া গেল, তারপরে হার্ড প্রাইস কি দেখে, তারপর হার্ড প্রাইস দেখে যে ইম্প্যাক্ট, আপনার আইডিয়ার ইম্প্যাক্টটা কিরকম, সেটা কি আসলেই একটা অনেক বড় সমস্যাকে সমাধান করতেছে নাকি ছোটখাটো একটা সমস্যা ছিল যেটা সমাধান না করলেও কারো কিছু যায় আসে না, এই ধরনের সমস্যা সমাধান করতেছে। যদি এমন হয় যে এই সলভ করতে পারে, তার ইম্প্যাক্ট অনেক বেশি, অনেক বেশি লাভ হবে পৃথিবীর অনেক মানুষের, সেই ইম্প্যাক্ট যদি ফিল করতে পারে যারা, আপনাকে তখন তারা ডিফারেন্ট ডিমান্ড করবে। সো হচ্ছে কি আপনার যে মানি মেকিং প্রসেস, সেই মানি মেকিং প্রসেস সাথে আপনার কি পুরো আপনাদের ওয়ার্ল্ডটাকে একটা বেটার করতেছেন কিনা, আপনাদের যে কাস্টমার তাদের লাইফটা কি চেঞ্জ হচ্ছে কিনা, ঠিক আছে, বা হচ্ছে কি আপনারা পুরো যে আইডিয়াটা সেটাকে আপনারা কি ক্লিয়ারলি ফুড ফর গুড তার সাথে কানেক্ট করতে পেরেছেন কিনা, এগুলো হচ্ছে ইম্প্যাক্ট, সেগুলো বোঝাতে হবে। আসলে লাভ হচ্ছে কিনা, আপনাদের প্রোটোটাইপ ঠিকঠাক মতো আছে কিনা, আপনাদের সেল ঠিক মতো হবে কিনা, আপনারা কি ক্লিয়ার কিনা আপনাদের পুরো প্রসেস নিয়ে, আপনাদের লাভ নিয়ে, আপনাদের রেভিনিউ স্ট্রিম নিয়ে। খুব ভালো হয় যদি আপনারা যদি একটা অ্যাপের আইডিয়া দেন, অ্যাপের অ্যাটলিস্ট ইন্টারফেসটা আপনারা দেখাতে পারেন। ফাইনালি ইম্পর্টেন্ট যে একটা প্রোটোটাইপ নিয়ে, আমরা যেটা করেছিলাম আমাদের যে ডিভাইসটা, হয়তো ফুল ডিভাইসটা আমরা বানিয়ে পারি, আমরা একটা প্রোটোটাইপ নিয়ে গেছিলাম, একটা মডেল নিয়ে গিয়েছিলাম। যদি আপনি অ্যাপের আইডিয়া দেন, আপনারা ফুল অ্যাপ পাড়ায় না নিয়ে গেলেন, ছোট্ট একটা অ্যাপের ছোট ভার্সন, অ্যাটলিস্ট অ্যাপের ইন্টারফেসটা দেখালেন আপনি। বা আপনারা যদি হচ্ছে কি ফুল রেস্টুরেন্ট না নিয়ে গেলেন, আপনারা জাস্ট ছোট মতো একটা জাস্ট মানে মার্কেট সার্ভে দেখালেন যে ঠিক আছে আপনাদের কাস্টমাররা এটা অ্যাকসেপ্ট করছে,
এরকম ছোটখাটো জিনিস যে যাদের বুঝানো ঠিক আছে এরা হচ্ছে কি নিজের প্রোগ্রেস নিয়ে বা এদের লাভটা হচ্ছে এদের ক্যালকুলেশন থেকে বোঝা যাচ্ছে, রেভিনিউ স্ট্রিমটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এটা বোঝাতে পারে। লাস্টে হচ্ছে ওয়াও ফ্যাক্টর, মানে চার্জটা শুনে জেনে বুঝতে পারে আরে এটা তো জোস একটা আইডিয়া, আমি তো এভাবে চিন্তা করিনি কখনো, এই টিমটা তো খুব সুন্দর একটা আইডিয়া নিয়ে আসছে, এভাবে তো এর আগে কখনো কেউ চিন্তা করেনি। আপনি একটা ওয়াও ফ্যাক্টর দেখাতে পারেন তাহলে ইম্পর্টেন্ট। বা যদি দেখাতে পারেন আপনার যে ক্লিয়ারলি যে এটা একটা খুব সুন্দর একটা ব্যবসা হবে, চমৎকার একটা ব্যবসা হবে এবং খুব বড় একটা সমস্যা সমাধান করবে, যে জাজরা জানি শুনেই ওয়াও হয়ে যায়, যে ওয়াও ফ্যাক্টরটা এইটা অনেক বড় একটা ইয়ে, হার্ড প্রাইজের মতো ইনোভেশন কম্পিটিশন, একটা নতুন একটা লাইক ইনোভেটিভ আইডিয়া চাচ্ছে তো। সো ইনোভেশনটা কিরকম, আসলে কি আমি মানে শুনেই আমার কাছে ভালো লাগতেছে কিনা, জাজদেরকে ওইভাবে মেসমারাইজ করতে পারাটা ইম্পর্টেন্ট। এই ধরনের ফ্যাক্টর গুলো আপনাদের পুরো সলিউশন ডিজাইন করার সময় মাথায় রাখবেন। মোটে আমি মানে আমার জাজদের ক্রাইটেরিয়া এবং কিভাবে একটা আইডিয়া ডেভেলপ করতে হয় সেটা তো দেখিয়ে দিলাম। ঠিক আছে ভাইয়া, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ওকে ভাইয়া, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা যদি কোনো প্রোডাক্ট বা কোনো বিষয় নিয়ে যদি আমরা এগোতে পারি, সেটা যদি আমরা বর্তমানে এক্সিস্টিং আছে সে প্রবলেমটা, সেটাকে কিছু মানুষ সমাধান করার চেষ্টা করেছে, সেটাকে যদি আমরা মানে সমাধানের ওয়েটা আপডেট করি বা আমরা সেটা হচ্ছে বেটার কিছু করি, সেটাকে আমরা ইনোভেশন বলতে পারি না? সেটাকে আমরা অনেক বড় একটা সমস্যার সমাধান করলাম। সরি ভাই, আপনার মিউট করা আছে। অবশ্যই ইনোভেশন, মানে আগেও অনেকে সেভাবে চেষ্টা করেছে, বাট আপনাদের চেষ্টা এদের থেকে বেটার। আপনারা তাদের প্রসেসকে আরেকটু মডিফাই করে আরেকটু ইমপ্রুভ করে নতুন আকারে আপনি মার্কেটে নিয়ে আসছেন, সেটা অবশ্যই ইম্পর্টেন্ট। একটা মাথায় রাখবেন যে আপনাদের আইডিয়াটা এরকম কি হয় যে আপনার আইডিয়াটা চাইলেই যে কেউ কপি করে ফেলতে পারে, এরকম কিনা। সো সেক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনার যে কম্পিটিটর যারা আছে তাদেরকে আপনারা কিভাবে ট্যাকল করবেন সেটা মাথায় রাখবেন। যে আপনাদের ব্যবসা কোনো সিক্রেট সস আছে কিনা, যদি সিক্রেট কিছু থাকে যে হ্যাঁ প্রসেসটার মধ্যে কিছু মানে এমন কিছু আছে যেটা আসলে আপনারাই শুধুমাত্র জানেন এবং আপনারাই করতে পারবেন, তাহলে ভালো। যদি এরকম হয় যে আইটা খুব ইজিলি কপি করা যায়, আপনার নামলে অনেকে নেমে যাবে, তাহলে তো সমস্যা এত বড় সমস্যাও না। বা যদি মাথায় রাখেন যে ঠিক আছে আপনারা মানে মার্কেটে আমার কয়েকদিন মতো অন্যান্য কম্পিটিটর আসবে, বাট মাথায় রাখেন আর কি, যদি এরকম হয় যে আপনারা আগে কাজ হয়েছে সেটাকে ইমপ্রুভ করেই মাথায় নামছেন, তখন একটু মাথায় রাখবেন যে ইমপ্রুভমেন্টের যে অ্যাসপেক্ট গুলো সেগুলো কেন হচ্ছে আপনাদের জন্য ইউনিক, মানে কেন শুধুমাত্র আপনার টিমটা সেটা করতে পারবে, সেটা একটু জাজদের বুঝাই দেওয়া যে আমরাই আনতেছি এবং আমরাই পারবো, এটা জাজদের বুঝানো। ওকে ভাই, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আপনাদের কারো প্রশ্ন থাকলে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন অথবা মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারেন। আর লাস্ট একটা কথা যেটা আমি বলতে যাবো সেটা হচ্ছে গিয়ে এই ধরনের কম্পিটিশন গুলো মানে হার্ড প্রাইস স্পেশালি এমন একটা কম্পিটিশন যেটা আমাদের অনেক ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে কাজ করার চান্স দেয়। সো আই উড সে যে শুধুমাত্র কম্পিটিশন জেতার জন্য করেন না, আসলে প্রবলেমটা সলভ করার জন্য কাজ করেন। এবং দেখবেন যদি প্রবলেম সলভিং এর জন্য যদি চেষ্টা করেন, সেটা আপনাকে এমন কিছু আইডিয়া দেবে আপনার হাতে, যেটা আপনি দেখবেন যে এই আইডিয়াগুলো নিয়ে আপনি হয়তো ফিউচারে অন্য কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারেন। আমি হার্ড প্রাইজে এমন এমন আইডিয়া জেনারেট দেখেছি যারা হয়তো হার্ড প্রাইজ জেতে নাই, বাট হার্ড প্রাইজে সেই আইডিয়াকে একটু মডিফাই করে একটু ইমপ্রুভ করে তারা অন্যান্য কম্পিটিশনে গিয়েছে এবং সেই কম্পিটিশন জিতে গিয়েছে। কারণ হার্ড প্রাইজ এত ইউনিক একটা কম্পিটিশন যে তারা মানে শুধুমাত্র কম্পিট করার জন্য কম্পিট করতে বলে না, তারা প্রবলেম সলভ করার জন্য কম্পিট করতে বলে। যখন আপনি প্রবলেম সলভ করার জন্য কম্পিটিশন করবেন, আপনি দেখবেন যে আপনার সামনে অনেক অনেক কম্পিটিশন এমনিতেও ওপেন হয়ে যাচ্ছে। এটাই শেষ না, এটা জাস্ট শুরু আপনাদের জন্য। একবার আইডিয়া ডেভেলপ হয়ে গেলে, একবার টিম থেকে গেলে, সেই টিম নিয়ে সেই আইডিয়া নিয়ে আপনারা ফিউচারেও অন্য কম্পিটিশন করতে পারেন। আমি এমনও দেখেছি যে একটা আইডিয়া যেটা পর পর 2 বছরের হার্ড প্রাইজের প্রবলেমের সাথে একসাথে মানে অ্যালাইন করে গিয়েছে। একটা আইডিয়া যেটা কুয়েটে আমি দেখেছিলাম যে 1 বছরে একটা হার্ড প্রাইজ জিতেছিল,
তারা এমন একটা প্রবলেম সলভ করেছে যেটা আগের বছরে মানে কেসের সাথে তো মিলে যায়, পরের বছরে কেসের সাথে মিলে যায়। তারা আরেকবার হার্ড প্রাইজে গেল এবং যেহেতু তারা আগের বারের উইনার এবং তারা অলরেডি ব্যবসা করে ফেলেছে, অনেক এক্সপেরিয়েন্স, তারা সেবারও জিতে গেল। সো এরকম হতে পারে আপনারা যদি একটা মানে কাজ করার মতো একটা প্রবলেম নিয়ে কাজ করেন, দেখবেন যে আপনাদের সামনে অনেক অনেক দরজা খুলে যাচ্ছে। সো গ্রেট, আই থিঙ্ক মোটামুটি সবাই কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। আমি জানি না আসলে সেশনটা কিরকম ছিল আপনাদের জন্য। আমি জাস্ট আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে, হার্ড প্রাইজে নিজের পার্টিসিপেশন থেকে বা নিজের জাজমেন্ট করা বা বিভিন্ন টিমকে ট্রেন করার পার্সপেক্টিভ থেকেই হচ্ছে আমি এই কথাগুলো বললাম। হোপফুলি এটা আপনাদের হেল্প করবে এবং আই রিয়েলি হোপ যে করতে পারবেন। আমি আমার মেল আইডি হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আপনাদের যদি ফাইনাল রাউন্ডের পরে গ্লোবালে যাওয়ার সময়, গ্লোবাল লেভেলে যখন আপনারা কমপ্লিট করবেন, তখন যদি কোনো ধরনের কোনো হেল্পের দরকার হয়, আইডিয়া নিয়ে, ডেভেলপমেন্ট করা নিয়ে, মেন্টরশিপ নিয়ে, ফিল ফ্রি টু লাইক ড্রপ এ মেইল। ওকে, এন্ড আমি অবশ্যই টাইম বের করে আপনাদের সাথে আই উইল ট্রাই টু গেট ব্যাক টু ইউ। এন্ড থ্যাঙ্কস জুনায়েদ। এবং ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সেশনকে এত সুন্দরভাবে সম্পন্ন করার জন্য। থ্যাঙ্কস সুন্দর সঞ্চালনার জন্য, দ্যাট ওয়াজ স্মুথ। এন্ড যারা হচ্ছে গিয়ে এই অর্গানাইজ করছে প্রথমবারের মতো, তাদের জন্য অনেক বড় দায়িত্ব এটা, যে টিমগুলোকে ঠিকভাবে মেন্টর করা, গাইড করা, তাদেরকে হচ্ছে গিয়ে ঠিকভাবে পরের রাউন্ডে নিয়ে যাওয়া। সো বেস্ট অফ লাক উইথ দ্যাট, এন্ড আই উড রিয়েলি হোপ যে আপনারা সবাই সাকসেসফুল হন অর্গানাইজিং এবং কম্পিটিশন নিয়ে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আজকে এখানে জুনায়েদ কি কিছু বলছেন? ধন্যবাদ ভাই আপনাকে। থ্যাংক ইউ, এত থ্যাংক ইউ সো সুন্দর মাচ। একটি সেশন নেওয়ার জন্য থ্যাঙ্কস। এবং আমাকে আপনাদেরও ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। সমস্যার মাঝে আমাদেরকে ভাইয়া এত সুন্দর একটা সেশন পাঠিয়েছেন, আসলে আমরা অনেক থ্যাঙ্কফুল। এবং হাল প্রাইজ সাসটেকের পক্ষ থেকে এবং আমাদের অর্গানাইজিং কমিটি এবং পার্টিসিপেন্টদের সবার পক্ষ থেকে আমি ভাইয়াকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা চাচ্ছি যে ভাইয়ের সাথে আমাদের এর পরবর্তীতেও যোগাযোগ হবে এবং ভাইয়াকে আমরা মেন্টর হিসাবে পাবো, এই আশাবাদ ব্যক্ত করছি। ভাইয়াকে সবসময় পাবো। আমরা যেহেতু নতুন আর আমরা অনেক চেষ্টা করতেছি, আমরা সামনে এগোনোর চেষ্টা করতেছি। আসলে আমরা প্রথমবারের মতো, যার কারণে অনেক কম পার্টিসিপেন্ট পেয়েছি, অনেক কম টিম পেয়েছি, তবু আমরা চেষ্টা করতেছি। তো অনেকেই আমার ধন্যবাদ জানিয়েছেন, অনেকে মোস্ট ইনফরমেটিভ সেশন, অনেকেই পছন্দ করেছেন আমাদের সেশন, আপনার সেশনটি। ভাইয়া রিয়েলি হ্যাপি যে আপনাদের পছন্দ করেছেন এবং আপনারা যেহেতু পাইওনিয়ার আপনাদের ক্যাম্পাসে, আশা করি আপনারা এমন একটি মাইলস্টোন সেট করে যাবেন যেটা হচ্ছে আপনাদের ফিউচারেও প্রতিবার এটা মানে অ্যারেঞ্জ করতে হেল্প করবে আপনাদের। তো আই উইল টেক ইউর লিভ নাও এবং আমার জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি আমরা। সকলে সুস্থতা কামনা করছি।